আসসালামু আলাইকুম। আজকের এই জিকে ক্লাসটা করলে মোট 3টা টপিক একটা ক্লাসে কভার হয়ে যাবে। একটা টপিক বাংলাদেশ পরিচিতি, আরেকটা টপিক হচ্ছে বাংলাদেশের সংবিধান, আরেকটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত যে স্থানগুলো। এই তিনটা থেকে যেই কোনো জায়গায় প্রশ্ন কমন পড়েই। সো আমরা এই তিনটা টপিকের বেসিকগুলো কভার করব। তো আজকের এই প্রি অ্যাডমিশন ফাউন্ডেশন যে ক্লাসটা রয়েছে এটা কাদের জন্য? যারা এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ এখন কলেজে আসো, এইচএসসির পর তোমাদের টার্গেট হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী। যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাংলা থেকে এমসিকিউতে 15টা থাকে, ইংরেজিতে এমসিকিউ 15টা থাকে, আর জিকেতে একাই 30টা এমসিকিউ থাকে। সো এই যে সাধারণ জ্ঞান এত বড় একটা জায়গা, অ্যাডমিশন টাইমে এসে আমরা বুঝতে পারি না কি পড়বো, অনেকের কমন পড়ে না, এটার কারণে অনেকের চান্স মিস হয়ে যায়। সো সাউন্ডটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে দেখি। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখতে হবে, তারপর আমি ক্লাসে একটু আগাবো। সাউন্ডের প্রবলেম ছিল। আসসালামু আলাইকুম। এখন সাউন্ড ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, তাই তো? সো যারা এইচএসসি 26-27 ব্যাচ আসো, তোমরা প্রথম কমেন্টটা একটু চেক করে দেখো। আজকের এই ক্লাসটা যদি একটা রিয়েক্ট দাও, একটা তোমার আইডিতে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন দিয়ে স্ক্রিনশট পেজে দাও। নাবিল জিকের এই যে স্পেশাল সিগনেচার টি শার্ট, ব্ল্যাক আছে, ব্লু আছে, পিঙ্ক কালার আছে, যার যেটা লাগবে পাবা প্রথম 5 জন। চাবির রিং, কলম এবং কি মগ ফ্রি পাবা ইনশাল্লাহ। শেয়ার মেনশনটা রান করে ফেলো, কমেন্টে জানিয়ে দাও। সো আজকের এই ক্লাসটা করলে তুমি এইচএসসি তে থাকার সময়, এইচএসসি থাকতে তুমি জিকে সম্পর্কে অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা, এবং অবশ্যই 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 জিকেতে অনেকটা আগায় থাকবা। বিশ্ববিদ্যালয়ে এখন হিউজ কম্পিটিশন। যারা এই জিকেটা অ্যাটলিস্ট কলেজে থাকতে, এইচএসসি 26 ব্যাচ কলেজে থাকতে তুমি যদি আজকে আমার সাথে এগিয়ে রাখো, এই ক্লাস নাম্বার 1 এরকম কয়েকটা ফ্রি ক্লাস দিব তোমাদের প্রি এডমিশন, যাতে জিকের ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়, তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সো ছোট একটা ক্লাস হবে, ছোট একটা ক্লাস হবে, সবাই একটা রিয়েক্ট দাও, সবার আগে রিয়েক্ট দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করে বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও। সো চলো কথা না বলে আমরা আজকে ক্লাসটি শুরু করি। প্রি এডমিশন ফাউন্ডেশন ক্লাস 1, এটা এইচএসসি 26-27, এমনকি যারা এইচএসসি 25 ব্যাচ তুমি সামনে সেকেন্ড টাইম দিবা, তোমরাও করতে পারো, কোনো সমস্যা নাই। 3টা টপিক তোমাদের কভার হবে: বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিখ্যাত স্থান। এই 3টা টপিকের গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা কভার করব, বেসিক এমনকি ফাউন্ডেশন মানে ভিত্তিটা তোমাদেরকে মজবুত করে দেবো ইনশাল্লাহ। সো আমরা প্রথমে আলোচনা করব বাংলাদেশ পরিচিতির বেসিক কিছু বিষয়, যেগুলো তোমাদের সবার জানা দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের সাংবিধানিক নাম কি? যেমন আমার নাম নাবিল, আমার অনেকে ডাকে নাবিল্লাহ। আমার এক বন্ধুর নাম হচ্ছে করিম, ডাকে করিম্মা। এইটা একটা মানুষের নর্মাল ডাক। আমরা নর্মালি কি করি? হ্যাঁ, জব ক্যান্ডিডেটদের কোর্স আছে, অবশ্যই পেজে নক দিলেই পাবেন। জব ক্যান্ডিডেটদের কোর্স চলমান, ক্লাসও চলমান আছে। সো একজনের নাম বিল্লাল, ডাকি বিল্লাইল্লাহ। ঠিক আছে? তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক নাম দেই। যেমন আমার জীবনের প্রথম ফেসবুকের নাম ছিল প্রিন্স নাবিল, রাজা রাজ্য হিংসার আমি প্রিন্স। সো এরকম একটা নাম থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অফিসিয়াল একটা নাম থাকে। ঠিক তেমনই আমাদের যে বাংলাদেশ রয়েছে, আমরা জানি এটার নাম বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশের সাংবিধানিক মানে আমাদের সংবিধানে কি নামে আছে? সংবিধানের নামটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বারবার পরীক্ষায় আসে বাংলাদেশের সংবিধানের যেই সাংবিধানিক নামের ইংরেজি নাম কি, ইংরেজি নামটা কি বা ইংরেজি পাঠ কি, সেটা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। একদম খেয়াল করতে হবে। পরীক্ষার হলে তোমাকে কনফিউশনে ফেলানোর জন্য, পরীক্ষার হলে কনফিউশনে ফেলানোর জন্য এখানে পিপলের পরে অ্যাপোস্ট্রফি এসটা নাও দিতে পারে, রিপাবলিকের পরে রিপাবলিক্স দিতে পারে, রিপাবলিকান দিতে পারে। সো আমাদের খেয়াল রাখতে হবে এখানে হবে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এইটা তোমার জন্য ধরো 1 মার্ক কমন, এটা 1 মার্ক কমন। সো প্রি অ্যাডমিশনে জিকে ক্লাসটা এইচএসসি 26-27 ব্যাচ বা 25 যদি সেকেন্ড টাইম দাও, তোমরা অবশ্যই অবশ্যই রিয়েক্ট দিয়ে বন্ধুদেরকে মেনশন করে দাও। এখানে 26 ব্যাচের কে আসো, 27 ব্যাচের কে আসো, 25 ব্যাচের কে আসো, বা জবের জন্য কারা আছেন আমি একটু দেখতে চাই কমেন্টে। 26 নাকি 27 নাকি 25 কারা জয়যুক্ত হয় একটু কমেন্টে দেখবো। ঠিক আছে, একটু কমেন্টে দেখবো। সো এই নামটা পরীক্ষায় আসে। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কি, ইংরেজি বানান কি? এইবার বাংলাদেশের রাজধানী হচ্ছে কি? আমরা জানি ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা। কিন্তু তোমাদেরকে যদি প্রশ্ন করি, এই পর্যন্ত ঢাকা বাংলাদেশের মানে এই পর্যন্ত ঢাকা রাজধানী হয়েছে কয়বার? 26-এর রাফি, 27-এর মিসবাউল, 26-এর বকুল ফুল। ঠিক আছে, বকুল ফুল আছো 26-এর, 27-এর, 26-এর দুজন দেখতে পাচ্ছি। তোমরা বন্ধুদেরকে মেনশন দাও, 26-26-এর বন্ধুদেরকে মেনশন দাও, 27-27-এর বন্ধুদেরকে মেনশন দাও। সো দেখো প্রশ্ন আসে, ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? 1610 সালে। 1610 সালে ব্যক্তির নাম হচ্ছে ইসলাম খান। কি খান? ইসলাম খা বা ইসলাম খান, আমি ইসলাম খান দিলাম।
ইসলাম খান সর্বপ্রথম মুঘল আমলে ঢাকাকে প্রথম রাজধানী করেন। ঢাকা প্রথম রাজধানী কবে? 1610 সালে। এটা ইম্পর্টেন্ট 1610 সালে। এরপর ইসলাম খান যখন রাজধানী করেন, এরপর আরেকজন ব্যক্তি এসে ওই রাজধানীটা সরিয়ে নিয়ে যান অন্য জায়গায়। সেই জায়গাটার নাম হচ্ছে রাজমহল, ভারতের একটা জায়গা। তো পরে ঢাকার রাজধানী রইল না। পরবর্তীতে 1660 সালে একজন ব্যক্তি আছে, তিনিও মুঘল সুবাদার, মীর জুমলা। এই মীর জুমলা তিনি কি করলেন? তিনি আবার রাজমহল থেকে ঢাকায় রাজধানী করলেন, এই বাংলার রাজধানী করলেন ঢাকায়। তাহলে ঢাকা সর্বপ্রথম 1610 সালে রাজধানী হয় সুবা বাংলার, মানে সুবেদার আমলে, মুঘল আমলে। 25 ব্যাচের জন্য, জবের জন্য অনেকে আছেন, এনটিআরসি এর জন্য অনেকে আছেন, এগুলো সবার জন্য কভার হবে, একটু আপনারা করতে থাকেন। এবং যদি আপনারা মনে করেন এই ক্লাসের পিডিএফ পেতে চান ফ্রিতে, প্রথম 50 জন পাবে, মাত্র 50 জন। একটাই নিয়ম, কি করতে হবে? একটা রিয়েক্ট দিয়ে একটা শেয়ার করতে হবে, বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে আপনার বন্ধুকে মেনশন দিয়ে স্ক্রিনশটটা নাবিলজিকে পেজে দিতে হবে, তাহলে আপনি পিডিএফ পাবেন। তো সবাই একটু শেয়ার দিয়ে দিই রিয়েক্ট দিয়ে। তো দেখেন 1660 সালে মীর জুমলা আবার রাজধানী করলো। পরে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, কে করলো? লর্ড কার্জন। হ্যাঁ, এই লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করলো, হ্যাঁ, পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে হলো বেঙ্গল প্রেসিডেন্সি। ওই বেঙ্গল প্রেসিডেন্সি বা পূর্ববঙ্গ আসামের রাজধানী হলো ঢাকা। 1905 সালে আরেকবার, এই তিনবার হয়ে গেল। পরে 1947 সালে যখন দেশভাগ হয়, ওই দেশভাগের প্রেক্ষাপটে কি হয়? ভারত হয় হিন্দু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, আর পাকিস্তান সৃষ্টি হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। ওই যে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের রাজধানী আরেকবার হয় ঢাকা, এ হয় চতুর্থবার। ফাইনালি 1971 অথবা যদি বলে 1972, এই সময়টাতে মুক্তিযুদ্ধের পরে বা মুক্তিযুদ্ধ প্রেক্ষাপটে ফাইনালি আমাদের সংবিধানে সর্বশেষ বারের মতো ঢাকা এই বাংলাদেশের রাজধানী হয়। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে ঢাকা এই পর্যন্ত রাজধানী হয় কয়বার? উত্তর হবে 5 বার। ঢাকা এই পর্যন্ত রাজধানী হয় 5 বার। যদি বলে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কয়বার? তোমরা অনেকে 5 বার দিয়ে দিবা, ভুল। ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে একবার, কারণ বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1971 সালে। আর যদি বলে ঢাকা মুঘল আমলে বা সুবা বাংলার রাজধানী হয় কয়বার, তখন কিন্তু দিতে হবে এই 2 বার, মাত্র এই 2 বার। সো এই ঢাকা এই পর্যন্ত রাজধানী হয়েছে 5 বার। যদি প্রশ্ন করি ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা আমাদের সংবিধানের কয় নাম্বার অনুচ্ছেদে আছে? জীবনে তোমাদের ভুল হবে না, কেননা ঢাকা এই পর্যন্ত 5 বার রাজধানী হয়। আমাদের সংবিধানের 5 নাম্বার অনুচ্ছেদেই বলা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী। ফাইনালি ওই যে 72 সালের 16ই ডিসেম্বর যে বাংলাদেশের সংবিধানটি পাস হয় বা কার্যকর হয়, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে সংবিধানে 5 নাম্বার অনুচ্ছেদে বলা আছে ঢাকা রাজধানী, এই পর্যন্ত ঢাকা রাজধানী হয়েছে 5 বার। এই পর্যন্ত ঢাকা রাজধানী হয়েছে 5 বার, আর সংবিধানের 5 নাম্বার অনুচ্ছেদে বলা আছে ঢাকা রাজধানী। সো আমাদের মনে থাকবে, স্ক্রিনশট রাখো, ডান লিখে জানাও। এরপরে আমাদের আরো 2টা রাজধানী আছে। একটা হচ্ছে বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রবেশদ্বার। এবং তোমরা জানো যে 12 আউলিয়ার দেশ যেই শহরকে বলা হয় চট্টগ্রাম, সেই চট্টগ্রামেই বাংলাদেশের পর্যটন রাজধানী। যদি বলে বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। যদি বলে পর্যটন রাজধানী কি? তখন চট্টগ্রাম। যদি বলে বাংলাদেশের বাণিজ্যিক হচ্ছে চট্টগ্রাম। যদি বলে পর্যটন রাজধানী কি? বিশ্বের সবচেয়ে বৃহত্তম অবিচ্ছিন্ন যে সমুদ্র সৈকত কক্সবাজার, সেই কক্সবাজারে খুব মানে পর্যটনের জন্য খুবই বিখ্যাত, তোমরা জানো। সো পর্যটন রাজধানী হচ্ছে এই কক্সবাজার। আরেকটা তোমাদের যদি বলি, আরেকটা শিখাই দেই, একসাথে সবগুলো আমরা শিখবো। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কি? কেউ বলবে ব্রাহ্মণবাড়িয়া, কেউ বলবে কুষ্টিয়া। তোমরা কমেন্টে জানাও বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কোনটা হবে, এটা নিয়ে কনফিউশন আছে। সো যেটা হবে উত্তর, তোমরা সেটা উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? তোমরা একটু শেয়ারটা ডান করে ফেলো, একটা রিয়েক্ট দিয়ে শেয়ারটা ডান করে ফেলো। পরবর্তীতে আমাদের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম। আমাদের রাষ্ট্রধর্ম 2022 সালের যে সর্বশেষ আদমশুমারি হয়েছে, এই 2022 সালের আদমশুমারিটা হচ্ছে সর্বশেষ আদমশুমারি, বা আমরা বলতে পারি ষষ্ঠ আদমশুমারি। ওই ষষ্ঠ আদমশুমারিতে ইসলাম ধর্মের পার্সেন্টেজ হচ্ছে 91 কত যেন, তোমরা একটু গুগলে দেখে নিবা। আর স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ। 26 মার্চে যে স্বাধীনতার ঘোষণা করা হয়েছে 71 সালে, ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, যে ঘোষণা করা হয়েছে স্বাধীনতার, সেই স্বাধীনতা দিবস হচ্ছে 26 মার্চ। কিন্তু আমি যদি প্রশ্ন করি বাংলাদেশের জাতীয় দিবস কোনটা,
কে বলতে পারবা বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? বাংলাদেশের জাতীয় দিবস কোনটা তোমরা কি বলবা? অনেকে জানো না জাতীয় দিবস কোনটা, পরীক্ষা আসলে উত্তর করতে পারবা না। সো 25-26 ব্যাচ, 27 ব্যাচ মাথায় রাখো, বাংলাদেশের জাতীয় দিবস যাহা, স্বাধীনতা দিবস তাহাই একই। যাহাই আমাদের স্বাধীনতা দিবস তাহাই আমাদের জাতীয় দিবস, সেটা হচ্ছে 26 মার্চ। এটা হচ্ছে আমাদের জাতীয় দিবস, মাথায় রাখবা। এটা আমাদের কি দিবস? এটা আমাদের জাতীয় দিবস। তোমরা একটু কমেন্ট করে জানাও বাংলাদেশের বিজয় দিবস কবে? বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ? কে কে জানো বাংলাদেশের বিজয় দিবস? বাংলাদেশের বিজয় দিবস কমেন্টে জানাও। পরবর্তীতে আমাদের নাগরিকত্ব বাংলাদেশি, আমাদের টাকা হচ্ছে, মুদ্রা হচ্ছে টাকা, বিডিটি বাংলাদেশ টাকা। জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা। এই আমার সোনার বাংলা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতের সুরকার বা লেখক বা গীতিকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের 16 ডিসেম্বর কারা কারা কমেন্ট করতেছে আমি একটু কমেন্টগুলো দেখবো। ইরানি, বকুল ফুল, মাহমুদা লামিয়া, অনেকেই যুক্ত আছো। তারপর পিওর ট্রেনাস জেহান কি যেন নাম। ওকে, তো খেয়াল করে দেখো, এই যে জাতীয় সঙ্গীতের গীতিকারকে প্রশ্ন আসে, গীতিকার মানে কি? অনেকে এটা বুঝো না, গীতিকার মানে কি? এটা শুনলে আমাদের মাথায় আসে যে গানটা গাইছে, গীতটা গাইছে না। গীতিকার, রচনাকারী বা লেখক যাই বলুক, মানে গানটা লিখছে কে? জাতীয় সঙ্গীত লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সুর দিছেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। পরীক্ষা প্রশ্ন আসবে জাতীয় সঙ্গীত কোন প্রেক্ষাপটে গাওয়া হয়েছে, কোন ইতিহাসের জন্য গাওয়া হয়েছে, কোন ঘটনার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ এমন একটি গান লিখলো, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ। যখন বঙ্গভঙ্গ হয় 1905 সালে, হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু খুশি হয় না, সেই প্রেক্ষাপটে তারা কিন্তু এই গানটি রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর। তবে মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে এই গানটির সুর কিন্তু তার নিজের মৌলিক কোনো সুর না, মৌলিক সুর না, ঠিক আছে? এটা সুরটা কিন্তু অন্য একটা গান থেকে সে নিয়েছে, এটা পরীক্ষায় আসে। সেই গানটা হচ্ছে একটা বাউল গান। কি গান? একটি একটি হচ্ছে বাউল গান। কি গান? একটি বাউল গান। সেই বাউল গানের যিনি গেয়েছেন, সেই গানটা সুর করেছেন গগন হরকরা। কি নাম? কি? গগন হরকরা। গগন হরকরা। গগন হরকরার যে গানটি রয়েছে, এই গগন হরকরার গানটির নাম হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। যদিও রমজান মাস সুর দেওয়া ঠিক হবে না, তাও তোমাদের বোঝানোর সুবিধাতে সুর দিচ্ছি। এই গগন হরকরার যে বাউল একটি গান রয়েছে, এটি একটি বাউল গান। গানটার সুর এরকম, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ যে রে। এই গান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গগন হরকরার এই গান থেকেই তিনি নিয়েছেন। মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ছাড়া আরো কোন কোন দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? কে বলতে পারবা? বাংলাদেশ ছাড়া আরো কোন কোন জাতীয় সঙ্গীত রচনা করেছেন, কোন কোন দেশের? কমেন্টে জানাও, আমি কমেন্টগুলো দেখবো। তো এই গগন হরকরার এই গান থেকে তিনি নিয়েছেন। তবে আমাদের যে আমার সোনার বাংলা, এই আমার সোনার বাংলা এটি প্রথমে ছিল কবিতা, লাইন ছিল 25টি, 25 লাইন, 25 লাইন কবিতা হিসাবে, 25 লাইন। কিন্তু তিনি জাতীয় সঙ্গীত হিসেবে নিলেন প্রথম 10 লাইন, জাতীয় সঙ্গীত হিসেবে নিলেন প্রথম 10 লাইন। কিন্তু পরীক্ষায় আসে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ গাওয়া হয় বা বাজানো হয়? 4 লাইন। আমি 3টা বিষয় তোমাদেরকে শিখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এখানে আমার পেইড ব্যাচের কারা কারা আছে একটু জানাও। একজন লিখছে ভারত, ভারত লিখছে। পেইড ব্যাচের কারা কারা আছে অলরেডি? এই প্রি অ্যাডমিশন যে পেইড ব্যাচ চলতেছে আমাদের এইচএসসি 26-27 এর জন্য, একটু শ্রীলঙ্কা ও ভারত। হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ছাড়াও ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু তিনি যে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেছেন, এটা নিয়ে কিছু যদি কিন্তু আছে। সো যাই হোক, আমরা 3টা দেশ ধরে নিব, পরীক্ষা হলে যদি বাংলাদেশ ভারত থাকে তখন আমরা সেটাও উত্তর করব, ঠিক আছে? সো মাথায় রাখবা এই 3টা সংখ্যা একটু 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 তোমরা মাথায় রাখবা। 25 লাইন, 25 লাইন এটা হচ্ছে কবিতাটা আমার সোনার বাংলা, যেখান থেকে জাতীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে প্রথম 10 লাইন। আর যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হয় প্রথম 4 চরণ বা 4 লাইন, ঠিক আছে? তাহলে জাতীয় সঙ্গীত নিয়ে আমরা অনেক কিছু জেনে ফেললাম। আমাদের রণসঙ্গীত হচ্ছে, রণসঙ্গীতের নাম কি প্রশ্ন করলে তোমরা উত্তর দিবা, যদি অপশন থাকে নতুনের গান, চল চল চল, তোমরা দিবা চল চল চল, একটা থাপ্পড় দিব। আমাদের রণসঙ্গীত যেটা কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন, সেটার নাম কিন্তু নতুনের গান, কিন্তু এটার প্রথম লাইন হচ্ছে চল চল চল, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল। সে এটা হচ্ছে আমাদের রণসঙ্গীত। আমাদের গড় বৃষ্টিপাত কত?
গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। কয়শো তিন? কয়শো তিনের সংসার? 203-এর সংসার। কয়শো তিনের সংসার? 203-এর সংসার। সো তোমাদের আমরা আমি আমি তোমাদেরকে এই প্রি এডমিশন ক্লাসগুলোতে এইভাবে ভেঙে ভেঙে লিখে লিখে পড়াবো যাতে ক্লাসই সবার মুখস্থ হয়ে যায় ইনশাল্লাহ। সো চল চল চল, ইয়েস ইয়েস ইয়েস। তো খেয়াল করে দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে এই যে এই যে 203 সেন্টিমিটার বার্ষিক গড় বৃষ্টিপাত, 203 সেন্টিমিটার মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আর স্থানীয় সময় হচ্ছে গ্রিনিচ মান সময় প্লাস 6 ঘন্টা। এই বিষয়টা অনেকে বুঝো না। স্থানীয় সময় গ্রিনিচ মান সময় প্লাস 6 ঘন্টা। বাংলাদেশ তুমি দেখো না প্লাস 6 ঘন্টা। যখন কেউ নতুন ফোন কিনো, কোনো নতুন ডিভাইস কিনো, তুমি কিন্তু টাইম, ডেট অ্যান্ড টাইমটা সেট করো, তখন কিন্তু তোমাকে জিএমটি টাইম, এই জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম, এই জিএমটি টাইমটা তোমাকে সেট করতে হয়। জিএমটি টাইমটা তোমাকে সেট করতে হয়, প্লাস 6 ঘন্টা দিলে বাংলাদেশের যেই ক্লক সেটা অ্যাক্টিভ হয়ে যায়, অটো তোমার এখানে অ্যাক্টিভ হয়ে যায়, অটো অ্যাক্টিভ হয়ে যায়। তো এই প্লাস 6 ঘন্টা বিষয়টা কি? এটা একটা ছোট্ট গণিত আছে, একটা ম্যাথ আছে পৃথিবীর তোমার দ্রাঘিমাংশের সাথে জড়িত, লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের সাথে জড়িত, যেটা অলরেডি আমি আমার পেইড ব্যাচে পড়াই দিছি, আমি তোমাদের একটু দেখাবো, সমস্যা নাই। আর বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। যদি পরীক্ষায়, আমি আবারও বলে দেই, যদি পরীক্ষায় 1,47,570 বর্গ কিলোমিটার থাকে, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, তোমরা ওইটা উত্তর করবা। যদি ওইটা অপশনে থাকে নিঃসন্দেহে ওইটা আগে উত্তর করবা, কারণ ওইটাই এখনো গ্যাজেট আছে সরকারি হিসাবে, নতুন কোনো আপডেট আসে নাই। কিন্তু ওইটা না থাকলে তখন তোমরা এই 610 এটা দিবা। ঠিক আছে? আয়তনে বাংলাদেশ বিশ্বে কততম? বিশ্বে হচ্ছে 94তম। 94তম আয়তনে বাংলাদেশ বিশ্বে হচ্ছে 94তম। আর নেপাল, নেপাল একদম বাংলাদেশের আয়তনের কাছাকাছি। নেপাল হচ্ছে বিশ্বে আয়তনে 95তম। আর বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে কত? জনসংখ্যায় অষ্টম। বাংলাদেশ বিশ্বে জনসংখ্যায় হচ্ছে অষ্টম, জনসংখ্যায় অষ্টম। আর জনসংখ্যায় প্রথম দেশ হচ্ছে ভারত। জনসংখ্যা বিশ্বে প্রথম দেশ হচ্ছে ভারত। জনসংখ্যায় বিশ্বে প্রথম দেশ হচ্ছে ভারত। জনসংখ্যায় বিশ্বে প্রথম দেশ ভারত। আয়তনে বিশ্বে প্রথম দেশ। আয়তন বেশি যেই দেশের, সেই দেশের নাম হচ্ছে রাশিয়া। সেই দেশের নাম হচ্ছে রাশিয়া। সেই দেশের নাম হচ্ছে রাশিয়ায়। আর আয়তন, জনসংখ্যা দুইটা দিক থেকেই ছোট পৃথিবীতে যেই দেশ, সেই দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি, ইতালির ভ্যাটিকান সিটি। ক্লিয়ার? তবে যদি অপশনে 94তম না দেখো আয়তনে বাংলাদেশ, সেখানে অপশনে 91তম থাকার একটি সম্ভাবনা রয়েছে। সেখানে অপশনে 91তম থাকতে পারে, অপশনে 91 থাকতে পারে। সো আমরা একটা স্লাইডে এত কিছু শিখলাম, তোমরা আশা করি সবকিছু পারবা, কোনো সমস্যা নাই। তোমরা আশা করি ইনশাল্লাহ সবকিছু একদম সুন্দর করে বুঝছো। সো এই টাইপের বিষয়গুলা পরবর্তীতে তোমরা দেখো, আমাদের বাংলাদেশের ভৌগোলিক পরিচিতির মধ্যে আমাদের জেলা, উপজেলা ইত্যাদি, সিটি কর্পোরেশন নিয়ে কিছু তথ্য আছে। চলো আমরা সেইগুলা দেই। আমার পেইড ব্যাচের শিক্ষার্থীরা অলরেডি এগুলো তোমরা পড়ে ফেলছো, আমি লেকচার 1 ডান করছি, বাট এখানে আরেকবার দেখো, এরপর নতুন টপিক ধরবো। আর তোমরা যারা আমার পেইড ব্যাচে আসো, যারা আমাদের পেইড ব্যাচে আসো, আজকে প্রি এডমিশন জিকের যে ক্লাসটা, আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি। আমরা মাঝে মধ্যে এরকম কিছু ফ্রি ক্লাস রাখবো। সো যারা আমার পেইড ব্যাচে আসো, তোমরা হচ্ছে এই ক্লাসটা অবশ্যই করবা, এই ক্লাসটা মিস করবা না। আচ্ছা, এই ক্লাসটা মিস করবা না, এই ক্লাসটা একজনও মিস করবা না, তোমরা এটা আজকে করো। নেক্সট ক্লাস তোমাদের আবার পেইড ব্যাচে হবে ইনশাল্লাহ। কিছু ফ্রি ক্লাস রাখবো যারা ভর্তি হতে চায় তাদেরকে জানানোর জন্য। তো আমরা কিছু ফ্রি ক্লাস রাখবো ইনশাল্লাহ। সো যাতে করে শিক্ষার্থীরা জানতে পারে, ভর্তি হতে পারে। ওকে? সো 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 পেইড ব্যাচের শিক্ষার্থীরা যুক্ত হও, পেইড ব্যাচের শিক্ষার্থীরা যুক্ত হও। ওকে, তাহলে আমি সব জায়গায় একটু শেয়ার করে দিলাম তোমাদের জন্য। এখান থেকে কারা কারা পেইড ব্যাচে আসো একটু জানাও, কারা কারা পেইড ব্যাচের আসো একটু জানিয়ে দাও। সব জায়গায় সুন্দর করে একটু শেয়ার করে দিলাম যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে? সবাই যাতে ক্লাসটা করতে পারে। ওকে, সবাই যাতে ক্লাসটা সুন্দর মতো করতে পারে। তো ভর্তি টর্তি নিয়ে পরে কথা বলবো, আগে দেখো বাংলাদেশের বিভাগ হচ্ছে 8টি। বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের বিভাগ 8টি। কে কোন বিভাগের কমেন্ট করে জানাও।
আর 8টি, এই যে অনেকেই আছো হাত তুলতেছো, ফারজানা, অর্ণব, সজীব, তোমরা এই ক্লাসটা যুক্ত হও, তোমরা এই ক্লাসটাতে যুক্ত হও, তোমরা এই ক্লাসটাতে যুক্ত হও। এখানে তুমি দেখবা এগুলো বাদে অন্য টপিকের ক্লাস হবে, তোমাদের রিভিশন হয়ে যাবে, নেক্সট ক্লাস তোমাদের পেড গ্রুপে হবে। তো দেখো বাংলাদেশের বিভাগ কয়টি? 8টি। কে 8টি বিভাগের নাম জানবা তোমরা কমেন্টে জানাও, কে সবার আগে 8টি বিভাগের নাম বলতে পারবা। তো এইখানে 8টি বিভাগের মধ্যে, 8টি বিভাগের মধ্যে যদি বলে সর্বশেষ বিভাগ, সর্বশেষ বিভাগ, যদি বলে অষ্টম, যদি বলে সর্বশেষ, সর্বশেষ, যদি বলে অষ্টম, যদি বলে ছোট, যদি বলে ছোট বিভাগ, যাই বলুক উত্তর হবে ময়মনসিংহ, ময়মনসিংহ। কে কোন বিভাগের? উত্তর হবে ময়মনসিংহ। সর্বশেষ অষ্টম ছোট, সর্বশেষ অষ্টম ছোট, অথবা বলতে পারে, অথবা বলতে পারে কনিষ্ঠতম, কনিষ্ঠতম, অথবা বলতে পারে নবীনতম, নবীনতম, যাই বলুক, যেইভাবে বলুক তুমি সেইভাবে যাতে উত্তর করতে পারো, কনিষ্ঠতম, নবীনতম, সর্বশেষ, অষ্টম, ছোট বিভাগ, যাই বলুক উত্তর হবে ময়মনসিংহ। ঠিক আছে। অপর দিক থেকে বাংলাদেশের জেলা কিন্তু 64টি, জেলা 64টি। প্রথম জেলা কিন্তু এই চট্টগ্রাম 1666 সালে হয়। বাংলাদেশের প্রথম জেলা কিন্তু চট্টগ্রাম। তোমরা কি জানো মুক্তিযুদ্ধের সময় 1971 সাল চলতেছিল, এখন আমরা 64টি, এই যে রাজশাহী বিভাগের অনেকে আছে, আর অনেকে অনেকে নাম বলতেছো, তোমরা কি জানো আমাদের দেশের বিভাগ 64টি? আমরা জানি আমাদের দেশের জেলা 64টি, কিন্তু এই 64টি জেলা আমাদের ছিল না মুক্তিযুদ্ধের সময়। তার মানে 1971 সালে কয়টি জেলা ছিল? 1971 সালে মাত্র 19টি জেলা ছিল। কয়টি? 19টি। 1971 সালে ছিল মাত্র 19টি জেলা। 1971 সালে 19টি, 1971 সালে ছিল 19টি জেলা। 1971 সালে জেলা ছিল, 1971 সালে জেলা ছিল কয়টি? 19টি। 1971 সালে জেলা ছিল 19টি, একটু এটা মাথায় রাখবা। আর বাংলাদেশের প্রথম জেলা কিন্তু চট্টগ্রাম জেলা। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। বাংলাদেশের সিটি কর্পোরেশন হচ্ছে 12টি, আর সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। সিটি কর্পোরেশন হচ্ছে 12টি। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। হ্যাঁ, এখানে একটা কথা আছে, নতুন আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু কক্সবাজার। বাংলাদেশের চতুর্থ, চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, চতুর্থ হচ্ছে কক্সবাজার। চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজার, একদম আপডেট তথ্য। কিন্তু এই কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার পর 11 দিনের মাথায় আবার সেই ঘোষণাটা চলে যায়, কারণ এটার সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন ছিল। বাট তারপরও যদি তোমাদেরকে প্রশ্ন করে ফেলে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি, নিঃসন্দেহে কক্সবাজার। কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর। খাদিজাতুল বুশরা, ঢাকা, রাজশাহী, রংপুর। কমেন্ট করেছে চট্টগ্রাম, সিলেট, বা ইত্যাদি চট্টগ্রাম বা ইত্যাদি কমেন্টগুলো করেছে আমি দেখছি। ঝালকাঠি থেকে দেখছো। জারিন বিশ্বাস, কক্সবাজার হচ্ছে নতুন, কক্সবাজার হচ্ছে নতুন। এইবার সমুদ্র বন্দর হচ্ছে 3টি, এই নামটি মাথায় রাখবা, এই পরীক্ষার প্রশ্ন আসে। সমুদ্র বন্দর 3টি, সমুদ্র বন্দর হচ্ছে 3টি। এইবার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, এই কয়েকটা দেশের মাঝখানে কিছু সীমান্তবর্তী জায়গা আছে, যে সীমান্তবর্তী জায়গাগুলো নিয়ে এই দেশগুলোর মাঝখানে কনফিউশন আছে, মানে কি হয়, বিবাদ সৃষ্টি হয়েছে, কে কে দখল করবে, এই জায়গাটা থেকে পরীক্ষার প্রশ্ন হয়। এখান থেকে ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, ওইখান থেকে প্রশ্ন হয়। যেমন ভারত ও নেপালের মাঝখানে একটা অমীমাংসিত জায়গা আছে, কালাপানি, লিপুলেক, আরেকটা জায়গার নাম আছে লিম্পিয়া ধুরা, লিম্পিয়া, লিম্পিয়া, লিম্পিয়া ধুরা। কি আছে? লিম্পিয়া ধুরা, লিম্পিয়া ধুরা, লিম্পিয়া ধুরা। আবার বাংলাদেশ ও নেপালের মধ্যে যে ভূখণ্ড শিলিগুড়ি করিডোর, এটা আমি আলোচনা করব। চীন, ভুটান ও ভারতের মাঝখানে সীমান্তবর্তী স্থান হচ্ছে ডোকলাম সীমান্ত। এটা পরীক্ষায় আসে, আমি স্টার মার্ক করে দিলাম, একটু মুখস্থ করে নিও। ম্যাপে দেখবা চীন, ভুটান, ভারত। চীন, ভুটান, ভারতের মাঝখানে একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে ডোকলাম সীমান্ত। এই 3টা দেশের মাঝখানে কমন জায়গা। অপর দিক থেকে ভারত ও পাকিস্তানের মাঝখানে দ্বন্দ্ব আছে এই সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেশিয়ার, সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেশিয়ার নিয়ে। আবার কাশ্মীর অঞ্চল নিয়েও ভারত পাকিস্তানের মাঝখানে বিরোধ রয়েছে, আমরা জানি। তবে এই ভারত পাকিস্তানের মাঝখানে সিয়াচেন হিমবাহ নিয়ে তোমার ঝামেলা আছে। আবার পরীক্ষা আসে মংডু, এই মংডু এটা কোন কোন দেশের মাঝখানে স্থান? বাংলাদেশ ও মায়ানমারের মাঝখানে সীমান্তবর্তী এই স্থানটির নাম কিন্তু, এই কি সীমান্তবর্তী স্থানের নাম কিন্তু মংডু, সীমান্তবর্তী স্থানটির নাম কিন্তু মংডু। বাংলাদেশ মিয়ানমারের মাঝখানে সীমান্তবর্তী স্থান কোনটি? মংডু ঘুমদুম, মংডু ঘুমদুম, মংডু ঘুমদুম, মংডু ঘুমদুম। সো এটা আর কি, এই হচ্ছে তোমাদের মোটামুটি আজকের ক্লাসের এই পৃষ্ঠার গুরুত্বপূর্ণ তথ্য। ওকে, পরবর্তীতে আমরা যদি যাই, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? সীমান্তবর্তী জেলা কয়টি? এখন তোমরা বলতে পারো ভাইয়া পেট বেঁচে যারা আছে তোমাদের কিন্তু এগুলো সব পড়ায় ফেলছি, সব পড়ায় ফেলছি, এগুলো কিন্তু আমাদের পড়ানো ডান, এগুলো কিন্তু আমাদের কি পড়ানো, পড়ানো কিন্তু আমাদের ডান, অলরেডি ডান।
অলরেডি আমরা এগুলো পড়াই ফেলছি আলহামদুলিল্লাহ। আমাদের ম্যাজিক যে কমন কোর্সটা চলতেছে তোমাদের হচ্ছে এই যে আমাদের কোর্সে কিন্তু তোমাদের এই প্রথম এই জায়গাটা ডান। এই যে এই যে প্রথম ক্লাসে কিন্তু তোমাদের এইগুলো পড়াই ফেলছি। তোমরা যারা এই গ্রুপে কোর্সে আসো তোমরা জানো, এই কোর্সে আসো তোমরা জানো, যারা এসএসসি 26 ব্যাচ 27 ব্যাচ এখন থেকে ভর্তি হয়ে একদম অ্যাডমিশনের 26-এর অ্যাডমিশনের শেষ অবধি তোমরা পড়তে পারবে একবার টাকা পে করে। এখন ডিসকাউন্ট চলতেছে প্রথম 100 জনের জন্য। সো তোমরা কিন্তু এই ক্লাসগুলো করে ফেলছো। সো এই আর কি তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই 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 নাবিল জিকে পেজে নক দিবা। তোমরা কোথায় নক দিবা? আমাদের পেজের ইনবক্সে নক দিবা। এই যে যারা যারা ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো তোমরা অবশ্যই এই পেজের লাইভ ক্লাস হয়, কুইজ হয়, সকল আপডেটগুলো আমার এই নাবিল জিকে পেজে হয়। তোমরা যারা যুক্ত নাই এখানে অবশ্যই যুক্ত হয়ে যাবা। এখানে যুক্ত হয়ে গেলে তুমি প্রতিদিনের ক্লাসগুলো এখানে পাবা। এই যে এখানে এই যে নাবিল জিকে পেজে যুক্ত হয়ে গেলে তোমরা যারা ভর্তি হতে চাও এই যে মেসেজে নক দিবা। কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদের দেখবা এই পেজের মধ্যে আছে, পেজের মধ্যে দেখবা এই যে একটু নিচে গেলে দেখবা আমি এই কোর্সের একটা পোস্টার দিয়েছি, তোমরা পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাবে। আমি বিস্তারিত বলবো, সমস্যা নাই, একটু পরে বলবো, আগে তোমাদেরকে পড়াই নেই, আগে আমরা পড়াটা কমপ্লিট করি ইনশাল্লাহ। তোমরা থাকো, আমরা পড়াটা কমপ্লিট করি। এইবার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? যদি প্রশ্ন আসে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি, উত্তর কি হবে? উত্তর হবে 32টি। 32টি। এই সীমান্তবর্তী জেলার মধ্যে আমাদের দুইটা দেশের সাথে বর্ডার আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। এই দুইটা দেশের সাথেই কিন্তু আমাদের মায়ানমার এই দুইটা দেশের সাথে বাংলাদেশের কি রয়েছে? সীমানা রয়েছে। আর কোনো দেশের সাথে কোনো সীমানা নাই। ভারত ও মায়ানমার এই দুই দেশের সাথেই বাংলাদেশের সীমানা রয়েছে। ভারত ও মায়ানমার এই দুই দেশের সাথেই বাংলাদেশের সীমানা রয়েছে। আর কোনো দেশের সাথে বাংলাদেশের কোনো সীমানা নাই। ক্লিয়ার? ভারত ও মিয়ানমার এই দুই দেশের সাথেই বাংলাদেশের সীমানা রয়েছে, আর কোনো দেশের সাথে বাংলাদেশের সীমানা নাই। মাথায় রাখবা, ভারতের সাথে রয়েছে 30টি জেলার সীমানা। বাংলাদেশের 30টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে, আর মিয়ানমারের 3টি জেলার সাথে ভারতের সীমানা রয়েছে। তাহলে মোট সীমান্তবর্তী জেলা এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে তোমরা বলবা 30 + 3 তো ভাইয়া 33 হয়। 33 না, 33 হবে না, উত্তর হবে হচ্ছে 32। কারণ আমি এখানে তোমাদের পড়াইছি 32। কিভাবে? গণিত বা ম্যাথ করতে গিয়ে তোমরা শিখেছো 30 + 3 হচ্ছে 33, কিন্তু সাধারণ জ্ঞান শিখতে গিয়ে আজকে তোমাদের শিখতে হবে 30 + 3 = 32। এটা হচ্ছে সাধারণ জ্ঞানের ম্যাথ। কিভাবে? কারণ এই যে রাঙামাটি জেলা বাংলাদেশের একমাত্র জেলা, যেই জেলা ভারতের সাথেও বর্ডার আছে, মিয়ানমারের সাথেও বর্ডার আছে। খেয়াল করো। হ্যাঁ, এই যে সঞ্জিতা কিন্তু সঠিক উত্তর দিয়েছো। সাইফুল ইসলাম তুইন পেট বেঁচে শিক্ষার্থী, থ্যাংক ইউ, যুক্ত হও। তোমরা একটু কমেন্ট করে জানাও যারা জানো। রাঙামাটি জেলা একমাত্র জেলা, যেই জেলা ভারতের সাথেও মিজোরাম রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে, মিয়ানমারের রাজ্যের সাথেও বর্ডার শেয়ার করছে। তার মানে আমি যখন 30 গণতে যাই তখন একবার রাঙামাটির নাম আসে, 3 গণতে গেলেও একবার রাঙামাটির নাম আসে, কারণ এই দুইটা দেশের সাথেই কিন্তু তার বর্ডার আছে। দুইবার গণা হয়ে যাচ্ছে, তাকে দুইবার দুই জায়গায় ধরা হচ্ছে, কিন্তু দুইবার দুই জায়গায় ধরলেও কেটে দুইটা জেলা ধরবো? একটা জেলায় তো ধরতে হবে। তাহলে আমাদের একটা বাদ দিতে হবে, অদৃশ্যভাবে একটা বাদ দিলে আমাদের 30 + 3 = 32 হয়। সীমান্তবর্তী জেলা 32টি। 32টির মধ্যে ভারতের সাথে 30টির সীমানা আছে, দুইটার নাই। কোন দুইটা জেলার সাথে ভারতের সীমানা নাই? কোন দুইটা জেলার সাথে ভারতের কোনো সীমানা নাই? একটা হচ্ছে বান্দরবান, লিখে ফেলবা, বান্দরবানের সাথে ভারতের কোনো বর্ডার নাই, বান্দরবান। আর এটা হচ্ছে কক্সবাজার সীমান্তবর্তী, বান্দরবানও সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও, কক্সবাজার বান্দরবান সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো এর বর্ডার নাই। ভারতের সাথে এর কোনো বর্ডার নাই। কক্সবাজার মিয়ানমার, কক্সবাজার এবং বান্দরবান সীমানায় আছে, সীমান্তবর্তী দুইটা জেলা যার সাথে ভারতের সীমানা নাই, সেটা হচ্ছে এই দুইটা। থাকলে তো 32টা হয়ে যাইতো ভারতের। আবার তোমাদের শিখাই দেই কোন বিভাগের সাথে, এগুলো ম্যাপ দেখা শিখাবো, সমস্যা নাই। আগে এটা দেখো, ভারতের সাথে 30টা আছে, মিয়ানমারের সাথে দুইটা, এই দুইটা তো আছেই মিয়ানমারের সাথে, আরেকটা অ্যাড করি রাঙামাটি, যেটা মিয়ানমারের সাথে অ্যাড করলে বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি এই তিনটার সাথে মিয়ানমারের সীমানা রয়েছে। ঠিক আছে? ভারতের সাথে যে 30টি জেলার সীমানা রয়েছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, আবার দেখো মিয়ানমারের সাথে 3টি জেলার সীমানা আছে, বান্দরবান, কক্সবাজার এবং রাঙামাটি আবার দুইটা দেশের সাথে বর্ডার শেয়ার করেছে। সো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলা।
গুরুত্বপূর্ণ তথ্যগুলো এগুলোই পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে। পরবর্তীতে তোমরা যদি একটু খালি দেখো বাংলাদেশের এইখানে একটা বিভাগ আছে। আমি তোমাদের একটু আইকা দেখাই দেই। এইখানে একটা বিভাগ আছে, এখানে একটা বিভাগ আছে, আর এই মাঝখানে একটা বিভাগ আছে। এই বিভাগের নাম হচ্ছে ঢাকা, আর এই বিভাগের নাম হচ্ছে কি বরিশাল। এই দুইটা বিভাগের সাথে একটা বিষয় খেয়াল করছো, এই দুইটা বিভাগের সাইডের কোনো সাইডই ভারতের সাথে কোনো টাচ নাই। বরিশালের কোনো বিভাগের সাথে ভারতের কোনো জেলার সাথে, ঢাকার কোনো জেলার সাথে ভারতের সাথে কোনো সরাসরি সংযোগ নাই। তাই পরীক্ষায় আসে কোন বিভাগের সাথে ভারতের কোনো সরাসরি সংযোগ নাই? ঢাকা এবং বরিশাল বিভাগ, ঢাকা এবং বরিশাল বিভাগ, ঢাকা এবং বরিশাল বিভাগ। এই বিষয়টা একটু তোমরা বুঝে নিবা, ঢাকা এবং কোন বিভাগ? ঢাকা এবং বরিশাল বিভাগ, এই বিষয়টা। এইবার আমি তোমাদেরকে পড়াবো 7 বোন। 7 ভাই চম্পা তোমরা পড়ছো, 7 বোন হয়তো অনেকে পড়ো নাই। 7 বোন মানে হচ্ছে 7 সিস্টার্স। 7 বোনের বাংলা কি? এই 7 সিস্টার্স। 7 মানে 7, সিস্টার্স মানে বোন, মানে 7 বোন। এই টপিকটা কি তুমি খেয়াল করবা, এই যে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ, বাংলাদেশ তিন দিকে হচ্ছে কি? তিন দিকে হচ্ছে ভারত, আমরা জানি। এই আমাদের বাংলাদেশের, এই আমাদের বাংলাদেশের এই সাইডে মানে উত্তর পূর্ব দিকে, এই উত্তর পূর্ব দিকে ভারতের 7টা রাজ্য রয়েছে। তবে ভারতের মূল অংশটা কিন্তু বাংলাদেশের পশ্চিম দিকের এই সাইডটাতে, ভারতের মূল অংশটা কিন্তু এই সাইডে। তো এই ভারতের উত্তর পূর্ব দিক বা বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এই যে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্য ব্রিটিশরা আসার আগ পর্যন্ত স্বাধীন ছিল। এই 7টা রাজ্য ব্রিটিশরা আসার আগে 3টা রাজ্য ছিল যারা কিন্তু ভারতের কোনোভাবে অংশ ছিল না। আবার এই 7টা রাজ্য ভারতের মূল অংশ থেকে কিছু কিছু জায়গায় তারা মনে করে সুবিধা বঞ্চিত। এই 7টা রাজ্যের যে বৈচিত্র্যতা, যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে কালচার, হ্যাঁ, তারা কিন্তু ভারতের মূল অংশ থেকে কিছুটা ভিন্ন। তাই এই 7টা রাজ্য সবসময়ই সজাগ থাকে ভারত থেকে, যাতে তারা আলাদা হয়ে দেশ গড়তে পারে। তারা ভারত থেকে আলাদা হতে চায়, মেইন কথা এই 7টা রাজ্য ভারত থেকে আলাদা হতে চায়। তাদের এই একাত্মতা, তাদের এই যে মিল, এইটার জন্যই ভারতের একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই 7টা রাজ্যকে বলছে 7 সিস্টার্স। এই 7 সিস্টার্স ভুক্ত রাজ্যগুলো মনে রাখার টেকনিক আছে একটা, আমিত্রি অমেনাম। কি? আমিত্রি, আমিত্রি অমেনাম লিখে ফেলো, কি হবে? আমিত্রি অমেনাম লিখে ফেলো, কি হবে? আমিত্রি অমেনাম। আতে আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, অতে অরুণাচল, মেতে মেঘালয়, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর। এই যে আসাম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই 7টা রাজ্য। পরীক্ষায় আসবে নিচের কোনটি 7 সিস্টার্স ভুক্ত রাজ্য নয় বা 7 সিস্টার্স ভুক্ত রাজ্য, তখন তোমাকে খুব সুন্দর করে এই 7টা থেকে উত্তর করতে হবে, মাস্ট। যারা এখনো ক্লাস দেখতেছো একটা রিয়েক্ট দাও নাই, তোমরা একটা রিয়েক্ট দিয়ে ফেলো। যারা ক্লাস করতেছো এখন পর্যন্ত তোমার টাইমলাইনে একটা শেয়ার করো নাই, যদি মনে করো আরো এরকম ক্লাস চাও শেয়ার করে ফেলো। 5 জন করে বন্ধু যারা মেনশন দিবে, আমি একটু কমেন্টটা দেখবো তোমাদের। 5 জন করে একটু বন্ধু মেনশন দাও, আগামী 1 মিনিটের মধ্যে এই হেল্পটা ভাইকে করে ফেলো, ঠিক আছে? ওকে, তাহলে এই 7টা রাজ্য তুমি একটু খেয়াল করে দেখো, এই 7টা রাজ্য 7 সিস্টার্স ভুক্ত রাজ্য। 7 সিস্টার্স ভুক্ত রাজ্যের কয়টার সাথে বাংলাদেশের বর্ডার আছে? পরীক্ষায় প্রশ্ন হয়। 7 সিস্টার্স ভুক্ত রাজ্যের এই মেঘালয়ের সাথে বর্ডার আছে, আসামের সাথে বর্ডার আছে, ত্রিপুরার সাথে বর্ডার আছে, আর মিজোরামের সাথে বর্ডার আছে। তাহলে চারটির সাথে বাংলাদেশের ডিরেক্ট কানেকশন আছে। তাহলে একটু তোমরা একটু দেখো, 7 সিস্টার্স ভুক্ত আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টার সাথে বাংলাদেশের বর্ডার আছে। তাহলে বর্ডার যদি 4টার সাথে থাকে তাহলে অটোমেটিক 3টার সাথে নাই। সেই 3টা কি? সেই 3টা হচ্ছে আবার এই 3টা কি কি? মণিপুর, নাগাল্যান্ড আর হচ্ছে অরুণাচল প্রদেশ। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তুমি দেখবা এই 7টা রাজ্য সবসময় একটা সশস্ত্র দাঙ্গা, হাঙ্গামা বা বিপ্লবে জড়িয়ে থাকে। যেমন মণিপুরে কয়েকদিন আগে বেশ দাঙ্গা হয়েছে, রায়ট হয়েছে। আবার তুমি দেখবা আসামে একটি সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আছে, নাম হচ্ছে উলফা। তারা কিন্তু খুবই অ্যাক্টিভ, উলফা। তো এরকম করে তারা কিন্তু সশস্ত্র থাকে। ভারত থেকে কিভাবে আলাদা হতে পারে 7টা দেশ, ঠিক না? 7টা দেশ, ঠিক আছে? 7টা তোমার হচ্ছে তোমার কি রাজ্য, ভারতের 7টা রাজ্য। তাহলে বর্ডার নাই হচ্ছে অরুণাচলের সাথে, নাগাল্যান্ডের সাথে, মণিপুরের সাথে। বর্ডার আছে হচ্ছে আসামের সাথে, মেঘালয়ের সাথে, ত্রিপুরা, মিজোরামের সাথে। এইটা
এখন মাথা রাখবা, এই যে অরুণাচল প্রদেশ একটু বড় দেখতে পাচ্ছ, এই অরুণাচল প্রদেশের সাথে সীমানা আছে কিন্তু চীনের। অরুণাচল প্রদেশের সাথে সীমানা আছে কোন দেশের? চীনের। পরীক্ষায় আসে সেভেন সিস্টার্স ভুক্ত কোন রাজ্যের সাথে চীনের সীমান্ত রয়েছে? এটা কিন্তু সেই অরুণাচল প্রদেশ। আবার পরীক্ষা এও আসতে পারে সেভেন সিস্টার্স ভুক্ত কোন রাজ্যটি চীন তাদের নিজেদের বলে দাবি করে? এটাও কিন্তু হবে অরুণাচল প্রদেশ। এখন তোমরা সাতটা তো মুখস্থ করলা, একটা বিষয় তোমাদের একটু শিখাই দেই। বাংলাদেশের আশেপাশে ভারতের কয়টি রাজ্য রয়েছে? পরীক্ষায় আসে বাংলাদেশের আশেপাশে ভারতের কয়টি রাজ্য রয়েছে? কয়টি রাজ্য রয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও। এটা মনে রাখার একটা টেকনিক আছে, এটার জন্য কোনো কোনো হাবি জাবি টেকনিক করা লাগে না। তোমাকে জাস্ট কি করতে হবে? ম্যাপ বুঝতে হবে। ম্যাপ বুঝে এটা পড়তে হবে। কি বুঝে? ম্যাপ বুঝে। তোমাকে জাস্ট ম্যাপ বুঝে এটা পড়তে হবে। ম্যাপ বুঝে পড়লে এটা তোমার জন্য ইজি হয়ে যাবে। ম্যাপ বুঝে পড়লে আমরা ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে এইভাবে আমরা ঘুরবো, এইভাবে ঘুরেই বাংলাদেশের আশেপাশে ভারতের যে পাঁচটি রাজ্য আছে আমরা মুখস্থ করব। যেমন বাংলাদেশের এই দক্ষিণ দিকে হচ্ছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে কি? বে অফ বেঙ্গল মানে হচ্ছে বে অফ বেঙ্গল মানে কি? বে অফ বেঙ্গল হচ্ছে বঙ্গোপসাগর। এরপরে বঙ্গোপসাগরের পর থেকে এই পশ্চিম দিক থেকে শুরু করে পুরোটা পশ্চিম দিকে কিন্তু ভারতের একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ। কি বঙ্গ? পশ্চিমবঙ্গ। তোমরা আজকে ম্যাপ দেখে শিখো। এই পশ্চিমবঙ্গটা আবার উত্তর দিকে চলে আসছে। তাহলে খেয়াল করবো বাংলাদেশের পশ্চিমে যেমন পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ রাজ্যটি কিন্তু উত্তরেও আছে। বাংলাদেশের উত্তরেও কিন্তু পশ্চিমবঙ্গ। তো যেখানে পশ্চিমবঙ্গ শেষ হয়েছে সেখান থেকে আসাম শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই যে এই পর্যন্ত পশ্চিমবঙ্গ। এই যেখানে পশ্চিমবঙ্গ শেষ সেখান থেকে আসাম শুরু হইয়া কিন্তু তোমার এই পর্যন্ত আসছে। তাহলে আবার বাংলাদেশের উত্তরে আছে আসাম, এই জায়গাটাও পশ্চিমবঙ্গ। এই জায়গাটা পশ্চিমবঙ্গ। আসামের নিচে আবার এই জায়গাটা কিন্তু মেঘালয়। উত্তরে কিন্তু তিনটা রাজ্য, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ। আসাম আবার কি করছে দেখো, শুধু উত্তরে না, সে আবার পূর্বে চলে আসছে। এই যে এই জায়গাটা কিন্তু আসাম, এই জায়গাটা কিন্তু আসাম, পূর্বের এই জায়গাটা আসাম। তার আসাম যেখানে শেষ সেখান থেকে শুরু হয়েছে ত্রিপুরা, ত্রিপুরার পরে এই জায়গায় আছে মিজোরাম। তাহলে বাংলাদেশের আশেপাশে ভারতের কয়টা করে রাজ্য, কয়টা করে এটা শিখি আমরা। পশ্চিমে একটা পশ্চিমবঙ্গ, উত্তরে তিনটা পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পূর্বে তিনটা আসাম, ত্রিপুরা, মিজোরাম। এইবার মোট যদি যোগ করি, একটা পশ্চিমবঙ্গ, দুই আসাম, তিন হচ্ছে মেঘালয়, চার হচ্ছে ত্রিপুরা, পাঁচ হচ্ছে মিজোরাম। এই পাঁচটা রাজ্য আছে বাংলাদেশের আশেপাশে। তুমি চোখ বন্ধ করে কোনটার অবস্থান কি একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে। দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, তারপর আসাম, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ আবার উত্তরে আসছে, উত্তরে যেখানে পশ্চিমবঙ্গ শেষ সেখান থেকে আসাম শুরু হয়েছে, আসামের নিচে আছে মেঘালয়, আসামটা আবার পূর্বে আসছে, যেখানে আসাম শেষ সেখানে আবার ত্রিপুরা। এই ত্রিপুরাটা কুমিল্লার পাশে, কুমিল্লা জেলা এক সময় ত্রিপুরারই অংশ ছিল। ত্রিপুরা যেখান থেকে শেষ সেখানে ভারতের তোমার মিজোরাম রাজ্যটি। এইভাবে তোমাকে চোখ বন্ধ করে এটাকে মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইবার তোমাকে যদি প্রশ্ন করি, বাংলাদেশের আশেপাশে ভারতের যে পাঁচটি রাজ্য রয়েছে সেখান থেকে কোন রাজ্যটির সাথে বাংলাদেশের বেশি সীমানা? দেখি কে কমেন্ট করতে পারো। বাংলাদেশের আশেপাশে ভারতের যে রাজ্যগুলো, পাঁচটা রাজ্য, কোনটার সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি আছে? কোন রাজ্যটি বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি জুড়ে আছে? শাহজাদি জনি বলতেছে কমার্সে আমি জিকে এত হার্ড লাগে, অ্যাডমিশনে আর্টসদের ইউনিটে এক্সাম দিব তাই ক্লাস করি। হ্যাঁ, যারা আর্টস কমার্সের আসো, সায়েন্সের আসো, তোমরাও ক্লাসটি করতে পারো, কারণ তোমাদেরও সুইচ করে তখন এটাতে পড়তে সুবিধা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক রয়েছে নুরুল স্যার, নুরুল ইসলাম ভুইয়া স্যার। ওই নুরুল স্যারের মেয়ে সায়েন্সে পড়ে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েন্টেও চান্স পেয়েছে। তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার মেয়েকে তিনি আমার কোর্সে ভর্তি করেছিলেন এই গতবার। সে জিকেতে ভালো করে কয়েন্টেও চান্স পাইছে। সো সায়েন্স কমার্স যারাই আছো তোমরাও ক্লাসগুলো করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বেশি আছে, রানী বলতেছো, তানভীর ইভেন বলতেছো, কোনটার সাথে সবচেয়ে কম? বেশি পশ্চিমবঙ্গ আমি মাইনা নিলাম, আমার উত্তর সঠিক আমি নিলাম, কিন্তু কোনটার সাথে সবচেয়ে কম সীমানা? সেটা আমাকে কমেন্ট করে জানাও। কোনটার সাথে সবচেয়ে কম সীমানা? ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, কোনটার সাথে সবচেয়ে সীমানা কম, তোমরা সেটা একটু কমেন্ট করে জানাই দাও। কোনটার সাথে সবচেয়ে কম কমেন্ট করে জানাই দাও।
কমেন্ট করে জানাই দাও, কমেন্ট করে জানাই দাও, কমেন্ট করে তোমরা একটু জানাই দিবা। আমি এখানে তোমাদের মুরগি খাওয়াবো, সরি ইফতারির পরে মুরগির দাওয়াত দিব, সুন্দর করে এই 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 মোরগের রোস্ট তোমাদের খাওয়াবো। সো সমস্যা নাই, তোমরা একটু জানাও কোনটার সাথে সবচেয়ে কম। আকিব বলতেছো আসাম, অর্ণব বলতেছো আসাম, উত্তর কি সঠিক? অর্ণব আকিব, জরিন বিশ্বাস বলতেছো আসাম, ইরানি আবার মিজোরাম, অর্ণব আনিশা আবার আসাম। আচ্ছা তোমরা যারা আসাম বলতেছো অবশ্যই 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 আসাম, কিন্তু 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 অনেকে আছে এখানে ত্রিপুরা ভাবতে পারো, ত্রিপুরা ভাবতে পারো। আমি যারা আসাম বলতেছো অনেকে আমার পেট বেচার আমি দেখতেছি, তো আলহামদুলিল্লাহ তোমরা সব পারতেছো। অনেকে বলতে পারো ত্রিপুরার সাথে মাত্র এতটুকু বর্ডার আছে, অপর দিক থেকে আসামের সাথে তো এই পুরা বর্ডার এই অনেকটা। কিন্তু মাথায় রাখবা আসামের সাথে বর্ডার শুধু এখানে এতটুকু আর এইখানে এতটুকু, বাকি নিচে তো সবটা মেঘালয় চলে আসছে। তাহলে এতটুকু এতটুকু হিসাব করলে সর্বোচ্চ এতটুকু হয়। আর এই ত্রিপুরাটা যদি ধরি, দেখো তুমি এইভাবে এইভাবে ধরলে কিন্তু অনেকটা বড় হয়, এইভাবে এইভাবে এই এতটুকু হয়ে যায়। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে আসামের সাথে বর্ডার কম, কারণ আমরা ম্যাপে পুরো দেখতে পাচ্ছি মাত্র এতটুকু এতটুকু টাচ করছে। নিচে মেঘালয় না থাকলে অবশ্য, নিচে মেঘালয় অবশ্যই না থাকলে তখন আমরা ত্রিপুরা ধরতে পারতাম, মেঘালয় না থাকলে ধরতে পারতাম। এইবার চলো তোমাদেরকে মজায় মজায় কিছু মুরগি বা মোরগ তোমাদেরকে খাওয়াই। এই মোরগটা দেখে কি মনে হচ্ছে? ঠিক আছে, মোরগটা ভালোই তো যদি এখানে মোরগেও 4-5টা ডিম দিত, এখান থেকে যদি মোরগ 4-5টা ডিম দিত তাহলে খুব ভালো হতো, তাই না? মোরগের ডিম তোমরা খাইবা, জীবনে প্রথমবার মোরগের ডিম খাবা। নে মোরগকে কষ্ট করে একটা ডিম পাড়াই দিলাম। আচ্ছা এত ছোট কেন, আরো বড় করে, যেহেতু সুযোগ আছে, যেহেতু সুযোগ আছে, মোরগ তুই এত বড় একটা ডিমই পার, নে এত বড় একটা ডিম তুই পার। এদিকে আমরা পড়াই। খেয়াল করে দেখো এই যে বাংলাদেশটা রয়েছে, এই যে তুমি দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এই বাংলাদেশের এই বাংলাদেশটা তুমি দেখতে পাচ্ছ এই ছোট এটা বাংলাদেশ, বাংলাদেশের এই দিকটা, এই দিকটা ভারতের মূল অংশ, ভারতের মূল অংশ, সরি এই দিকটা হচ্ছে ভারতের মূল অংশ। কি দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে ভারতের একটা মূল অংশটা কিন্তু এই দিকে, যেটা একটা মোরগের পিছনের দিক বুঝায়, পা, পুরো বডি, হাতা। আবার তুমি খেয়াল করে দেখো কত অদ্ভুত ম্যাপ, বাংলাদেশের ঠিক উত্তর পূর্ব দিকে যে 7 সিস্টার্সভুক্ত রাজ্যগুলো আছে আমরা একটু আগে পড়লাম, সেটা দেখা যায় মুরগির মুখের মুখ, মুখ বা এটার অবয়ব। তাহলে মুরগির দেহ পাইলাম, মুরগির মুখ পাইলাম, এবার একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের দরকার। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে মুরগির, এই গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে মুরগির এই গলা। এটা মুরগির গলা কিনা আমাকে বলো, এই মুরগির গলা কিনা, এইটা মুরগির গলা কিনা? আমরা যখন মুরগি জবাই করি, মোরগ জবাই করি, কোন জায়গায় জবাই করি? পা জবাই করি, হাতা জবাই করি, মুরগির গলা জবাই করি। মুরগির গলা জবাই করলে কি হয়? মুরগি আর নাই, কিছুক্ষণ পরে মুরগি নাই হয়ে যায়, তাই না? ঠিক তেমনি এই যে জায়গাটা মুরগির গলা, যাকে আমরা বলতে পারি মুরগির গলা, ইংরেজিতে বলতে পারি চিকেন নেক। চিকেন মানে হচ্ছে মুরগি, নেক মানে হচ্ছে গলা, এই জায়গাটার নাম হচ্ছে চিকেন নেক। এই জায়গাটার নামে কিন্তু চিকেন নেক, ভারতের এই জায়গাটার নাম হচ্ছে চিকেন নেক। এই চিকেন নেকটা মূলত হচ্ছে শিলিগুড়ি করিডোর, এই চিকেন নেকটা মূলত হচ্ছে শিলিগুড়ি করিডোর। এখন এই শিলিগুড়ি করিডোর এত গুরুত্বপূর্ণ কেন, এটা এটা নিয়ে এত উত্তাপ কেন? চীন কেন এটাতে বেশি নাক গলায়? চীন কেন বারবার এই শিলিগুড়ি করিডোরে নাক গলাইতেছে যাতে ভারতকে আলাদা করে দিতে পারে? এই কারণে যে এই যে 7 সিস্টার্সভুক্ত রাজ্যগুলো আলাদা হতে চায় না, তারা আলাদা হইতে গেলে যদি এই জায়গাটাতে কাটা পড়া যায় এই চিকেন নেকে বা শিলিগুড়ি করিডোরে, তাহলে তো তারা আলাদা হয়ে যেতে পারবে। মুরগি গলা কাটলেই তো মুরগি শেষ। তো এই জন্য কিন্তু ভারতের জন্য এই 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 চিকেন নেক জায়গাটা, সংকীর্ণ জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, যাতে তারা এক থাকতে পারে। তো আমার কথা বুঝতে পারছো? সো চিকেন নেকের অপর নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর, আমরা মুরগি দিয়ে বুঝাই দিলাম। অ্যাকচুয়ালি ম্যাপে এই জায়গাটা কেমন দেখা যায়? অ্যাকচুয়ালি ম্যাপে, ঠিক আছে, অ্যাকচুয়ালি ম্যাপে জায়গাটা দেখা যায় ঠিক এইরকম, এই যে এর একদিকে হচ্ছে নেপাল, একদিকে বাংলাদেশ, একদিকে হচ্ছে ভারত, এই সেই শিলিগুড়ি করিডোরটা। আবার যদি আমরা এদিকে দেখি, এই সেই চিকুন জায়গাটাই কিন্তু সেই শিলিগুড়ি করিডোরটা, সেই গলাটা। সো শিলিগুড়ি করিডোর তোমরা বুঝতে পারছো আশা করি। এইবার তোমরা উত্তর দাও, এবার তোমাদের সাথে আমি একটু এমসিকিউ খেলবো। যারা আমার ক্লাস বুঝে থাকছো একটু কমেন্ট করে জানিয়ে দাও উত্তর কি হবে। এই উত্তর কি হবে পোলাপান? সবাই কমেন্টে জানাও এটার উত্তর কি হবে, এটার উত্তর কি হবে? দেখি কে উত্তর করতে পারো যে এটার উত্তর কি হবে। এটার উত্তর কি হবে? বাংলাদেশের মোট আয়তন কত? সবাই কমেন্ট করো। এরপর আমি নতুন টপিকে তোমাদের সাথে পরিচয় করাই দিব ইনশাআল্লাহ, নতুন টপিকের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাই দিব।
এরপর নতুন টপিকে তোমাদের সাথে আমি যাব, সেটা আরো গুরুত্বপূর্ণ একটা টপিক, আরো মজার একটা টপিক। তোমরা কমেন্ট করো উত্তর কি হবে। উত্তর দিচ্ছ হচ্ছে মিম, আনিশা, কাচের পুতুল, সাদিয়া, সবাই উত্তর দিতেছো ফাটায়া, ফারজানা, সাদমান থেকে শুরু করে সাবিনা থেকে শুরু করে অনেকেই দিচ্ছ গ উত্তর সঠিক গ। এবার তাহলে এটা উত্তর দাও, এইটা উত্তর দাও দেখি, এইটা উত্তর দাও, এই প্রশ্ন উত্তর দাও, এই প্রশ্ন উত্তর দিয়ে ফেলো, এই পোলাপান এই প্রশ্ন উত্তর দিয়ে ফেলো। এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে বাংলাদেশের সবচেয়ে উত্তরের কি জানতে চাইছে? উপজেলা। সবচেয়ে উত্তরের উপজেলা মার্ক করে দিলাম, সবচেয়ে উত্তরের উপজেলা। তোমরা কেউ ক দিচ্ছ, আহা হা হা রে, কেউ দিচ্ছ বাংলা বান্ধা, তানবীর দিচ্ছ বাংলা বান্ধা, কাচের পুতুল দিচ্ছ টেকনাফ, মুজাহিদ দিচ্ছ তেতুলিয়া, আবার হাবিবা দিচ্ছ তেতুল। তোমার কি তেতুল খাইতে পছন্দ? তেতুল দিচ্ছ। টেকনাফ, তেতুলিয়া সব উত্তর আইসা পড়ছে, মানে এই চারটা কি তোমরা সঠিক উত্তর দিচ্ছ। তো এই জায়গাটা তোমাদের একটু কনফিউশন আছে। এই বিষয়টা যদি দেখতে চাও তাহলে আর কিছু করার নাই, শুধু এই সুন্দর একটা ম্যাপ দেখো। সুন্দর একটা ম্যাপ দেখিয়ে তোমাদেরকে পড়িয়ে দেবো। এটা আমাদের একদম পেইড ব্যাচের স্লাইড। পেইড ব্যাচে কিরকম আমরা ক্লাস নেই তোমাদের একটু দেখাই দিই। তো দেখো, বাংলাদেশের কৌণিক শীর্ষ, এই টপিকটার নাম হচ্ছে কৌণিক শীর্ষ। কি? কৌণিক শীর্ষ মানে চার কোণার মধ্যে শীর্ষ স্থান কোনটি, শীর্ষ জায়গা মানে সবচেয়ে শেষের জায়গা কোনটি। এই কৌণিক শীর্ষ টপিকটা তোমাদেরকে একটু আমি দেখাবো ইনশাল্লাহ। তো দেখো, চারটা জায়গা সুন্দর, ম্যাপটা তোমরা মাথায় রাখো, চাইলে স্ক্রিনশট রাখতে পারো, চাইলে স্ক্রিনশট রাখতে পারো। চারটা জায়গা তোমরা একটু দেখো। বাংলাদেশের সবচেয়ে উত্তরের দিক হচ্ছে এটা, ম্যাপের উত্তরের দিক হচ্ছে, উপরের দিক হচ্ছে উত্তর দিক। সবচেয়ে উত্তরের এই যে জেলাটা, এটা নাম হচ্ছে পঞ্চগড় জেলা। জেলা আমি চাইছি সবচেয়ে উত্তরের উপজেলা কি হবে? তেতুলিয়া। সবচেয়ে উত্তরের স্থান কি হবে? বাংলা বান্দা, অথবা অপশনে বাংলা বান্দা না থাকলে জায়গির জোত। একটু মাথায় রাখো, জায়গির জোত, পাশাপাশি দুইটা গ্রাম। বাংলা বান্দা অপশনে না পেলে তোমরা জায়গির জোত পেতে পারো, জায়গির জোতকে উত্তর করবা। সবচেয়ে উত্তরের স্থানের জায়গায় যদি বাংলা বান্ধা না পাও, তাহলে জায়গির জোত এই জায়গাটা পেতে পারো। উত্তরের জেলা পঞ্চগড়, উপজেলা তেতুলিয়া, স্থান হচ্ছে বাংলা বান্ধা বা জায়গির জোত। এবার দক্ষিণে চলে যাব। জেলা হচ্ছে এই জেলাটা, নাম হচ্ছে কক্সবাজার। সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। সবচেয়ে দক্ষিণের উপজেলা মানে এই উপজেলা হচ্ছে টেকনাফ। এই উপজেলা হচ্ছে টেকনাফ। টেকনাফ বলে না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বলে না। আবার সবচেয়ে উত্তরের ইউনিয়ন, এখানটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এটা একটা ইউনিয়ন। সেন্ট মার্টিন হচ্ছে সবচেয়ে উত্তরের ইউনিয়ন। আর সবচেয়ে উত্তরের স্থান হচ্ছে ছেড়া দ্বীপ। সেন্ট মার্টিনের পরেও একটা ছোট্ট দ্বীপ আছে ছেড়া দ্বীপ। এটা ম্যাপ দেখায়, গুগল ম্যাপ দেখায় একদম সুন্দর করে করে ভেঙে ভেঙে বোঝাই দিছি। যদি পরীক্ষা প্রশ্ন আসে দক্ষিণের দক্ষিণের যদি পরীক্ষা প্রশ্ন আসে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান বা দ্বীপ কোনটা, দেখি কে কমেন্ট করবা। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের দ্বীপ বা স্থান, সবচেয়ে দক্ষিণের দ্বীপ বা স্থান কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের দ্বীপ বা স্থান কোনটি? সবচেয়ে দক্ষিণের দ্বীপ বা স্থান কোনটি? সবচেয়ে দক্ষিণের দ্বীপ বা স্থান কোনটি, কে বলতে পারবা? এবার সবচেয়ে পূর্বে আমরা চলে যাই। সবচেয়ে পূর্বে হচ্ছে এই আখাইনটং স্থান। সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান। এই জেলাটা সবচেয়ে পূর্বে পড়ছে, এই স্থানটা। এটা হচ্ছে বান্দরবান, উপজেলা থানচি, আর স্থান হচ্ছে আখাইনটং। স্থান হচ্ছে আখাইনটং। সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, উপজেলা হচ্ছে থানচি, স্থান হচ্ছে আখাইনটং। স্থান হচ্ছে কি? সেন্ট মার্টিন বলতেছে, একজন বলছে সেরাদ্বীপ, কেউ সেন্ট মার্টিন। আমি জানি যে সেন্ট মার্টিন সেরাদ্বীপ দুইটাই বলবা, মাথায় রাখবা। সবচেয়ে দক্ষিণের দ্বীপ বা স্থান যদি বলে, অপশন যদি ছেড়াদ্বীপ থাকে, যদি ছেড়াদ্বীপ দেখতে পাও তাহলে আর কোনো টেনশন করতে হবে না, উত্তর দিয়ে দেবে ছেড়াদ্বীপ। কিন্তু অপশনের ছেড়াদ্বীপ না থাকলে তখন দিবা সেন্ট মার্টিন। আমার কথা বুঝতে পারছো? এবার সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, পশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ, আর পশ্চিমের স্থান হচ্ছে মনাকষা। এই পশ্চিমের এই জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা হচ্ছে শিবগঞ্জ, স্থান হচ্ছে মনাকষা। স্থান হচ্ছে কি? মনাকষা। এইবার এইবার তোমরা এগুলা একটু চোখ বন্ধ করে কে বলতে পারবা? চোখ বন্ধ করে,
চোখ বন্ধ করে বলতে হবে বাংলাদেশের উত্তরের জেলা হচ্ছে তোমার কি পঞ্চগড়, উপজেলা হচ্ছে তেতুলিয়া, থানা স্থান হচ্ছে বাংলাবান্ধা জায়গার জন্য, দক্ষিণে হচ্ছে জেলা কক্সবাজার, উপজেলা হচ্ছে তোমার টেকনাফ, আর ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, স্থান হচ্ছে তোমার ছেড়াদ্বীপ, পূর্বের হচ্ছে বান্দরবান স্থান, উপজেলা হচ্ছে থানজি, স্থান হচ্ছে আখাইনটং, পশ্চিমের হচ্ছে জেলা হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা হচ্ছে মনাকষা, শিবগঞ্জ, আর স্থান হচ্ছে মনাকষা। শেষ, সেকেন্ডে তোমরা বলবা ইনশাল্লাহ, সেকেন্ডে মুখস্থ করে করে এভাবে তোমাদের বলতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন যদি বলো ভাইয়া ভাইয়া আপনি তো পড়াইছেন, এটা আমাদের একটু ম্যাপে দেখাই দেন। এই দেখো তোমাদের কাছে সবার কাছে এই ম্যাপটা আছে, সার্চ দিবা গুগলে, এই ম্যাপটা এখন লাইভ পৃথিবীর বর্তমান ম্যাপ, পৃথিবীর বর্তমান ম্যাপ কিন্তু এই ম্যাপটা। এইখানে গেলেও আমরা খুঁজে পাবো বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের, যেটা আমরা পড়লাম। এই যে সবচেয়ে উত্তরের জেলা, এই যে সবচেয়ে উত্তরের জেলা কিন্তু এটা, এই উত্তরের জেলা, এই হচ্ছে সেই পঞ্চগড়, এই হচ্ছে সেই পঞ্চগড়, এই হচ্ছে সেই পঞ্চগড় জেলা। এই পঞ্চগড় জেলার উত্তরের থানা হচ্ছে, উত্তরের থানা হচ্ছে এই যে এই জায়গাটা উত্তরের থানা তেতুলিয়া, এই হচ্ছে তেতুলিয়া। সবচেয়ে উত্তরের থানা হচ্ছে উপজেলা হচ্ছে এই তেতুলিয়া উপজেলা, তেতুলিয়া। আর সবচেয়ে উত্তরের স্থান হচ্ছে এই বাংলা বান্ধা, এই বাংলা বান্ধা পয়েন্ট হচ্ছে সবচেয়ে সবচেয়ে উত্তরে, এই যে বাংলা বান্ধা 0 পয়েন্ট, এই বাংলা বান্ধা বা জায়গের জোট। এবার বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে যদি যাই, সবচেয়ে দক্ষিণে, সবচেয়ে দক্ষিণে যদি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে যাই, এই জেলা হচ্ছে কক্সবাজার, এই জেলা হচ্ছে কক্সবাজার। সবচেয়ে দক্ষিণের তোমার উপজেলা হচ্ছে এই টেকনাফ, টেকনাফ হচ্ছে সবচেয়ে দক্ষিণের উপজেলা। সবচেয়ে দক্ষিণের ইউনিয়ন, ইউনিয়ন হচ্ছে এই সেন্ট মার্টিন, এইটা পুরোটা সেন্ট মার্টিন দ্বীপ। আর সবচেয়ে দক্ষিণের স্থান হচ্ছে কি দ্বীপ, এই ছেড়া দ্বীপ, এই হচ্ছে সেই ছেড়া দ্বীপ। এইবার সবচেয়ে পূর্বে যদি আমরা যাই, পূর্বের স্থান হচ্ছে বাংলাদেশের এই এই বান্দরবান, এই যে বান্দরবান, এই যে বান্দরবান, এই যে বান্দরবান, ঠিক আছে? এই বান্দরবান, এটা হচ্ছে সেই বান্দরবান। তোমরা যদি দেখো একটু, এটা হচ্ছে আমাদের বান্দরবান, এটা হচ্ছে সেই বান্দরবান, বান্দরবান জেলা, বান্দরবান জেলার এই জায়গাটা হচ্ছে থানচি উপজেলা, থানচি উপজেলার এই জায়গাটা কিন্তু আখাইনটং, এই জায়গাটাই কিন্তু তোমার কি আখাইনটং, এই জায়গাটা কিন্তু আখাইনটং। এই যে যদি এখানে লেখা নাই ম্যাপে, বাট এটা আখাইনটং। সবচেয়ে যদি পশ্চিমে যাই, বাংলাদেশের সবচেয়ে পশ্চিমে যাই, এই পশ্চিমের এই জায়গাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এটা জেলা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জটা হচ্ছে এই সবচেয়ে পশ্চিমের উপজেলা। আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার কি মনাকষা, মনাকষা জায়গা হচ্ছে এইটা, এই যে মনাকষা লেখা আছে দেখছো, মনাকষা সবচেয়ে, মনাকষা হচ্ছে সবচেয়ে পশ্চিমের স্থান। তাহলে আমরা ম্যাপ দেখে পুরোটা পড়ার পর আশা করি আমাদের কোনো আর বিষয় কোনো কনফিউশন নাই, কোনো বিষয় আশা করি কোনো কনফিউশন নাই। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? কারা কারা মুখস্থ বলতে পারবা? বলো 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 বলো, কারা কারা এখন মুখস্থ বলতে পারবা, এটা আমি জানতে চাই। এবার আমি আমার পেইড ব্যাচের প্রত্যেকটা লেকচারে তোমাদেরকে আমি যেটা বলি, সব সময় আমি পেইড ব্যাচের কিরকম লেকচার হয় তোমাদেরকে বলি, প্রত্যেকটা ক্লাসে বড় বড় টপিকের পাশাপাশি আমি ছোট ছোট মুখস্থ টপিকগুলো পড়া দিয়ে দিই, যাতে আমার শিক্ষার্থীরা বাসায় বসে এগুলো পড়তে পারে। এই যে যারা পারবা, আনিশা পারবা, সাদিয়া পারবা, তানভীর পারবা, অনেক অনেক কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। সো দেখো আমি এরকম প্রত্যেকটা বড় লেকচারে ছোট ছোট এরকম পড়া দিয়ে দিই, যাতে করে তোমার মুখস্থ থাকে। সো বাংলাদেশের বিভিন্ন জেলার পূর্ব নাম, এই টপিকটা তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন মুন্সিগঞ্জ ছিল, মুন্সিগঞ্জের পূর্ব নাম ছিল বিক্রমপুর, গাজীপুরের পূর্ব নাম ছিল ভাওয়াল, ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ, রাজশাহীর পূর্ব নাম ছিল রামপুর আর বোয়ালিয়া, নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম বুলুয়া, বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ, ফেনীর পূর্ব নাম ছিল শমশেরনগর, সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ বা শ্রীহট্ট, কুষ্টিয়ার ছিল নদিয়া, যা সাতক্ষীরার সাতঘুরিয়া, কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা। সো এইগুলা তোমাদের একটু মুখস্থ করতে হবে। যারা এটা স্ক্রিনশট রাখো, অনেকেই পারবা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, স্ক্রিনশট রাখো যে তোমরা এটা বাসায় মুখস্থ করে নিবা, বাসায় মুখস্থ করে নিবা, ঠিক আছে? তারপর আমি তোমাদের 3টা প্রশ্ন করি, যারা উত্তর করতে পারবা তারা ব্রিলিয়ান্ট। আমি অলরেডি আমার পেইড ব্যাচে পড়া দিয়ে দিছি, যারা যারা না পারবা মারমু। এটা এটা দেখো, এটা দেখো কারা কারা উত্তর করতে পারো। 3টা জিনিস আছে, এই 3টার পূর্ব নাম কি হবে, এই 3টার পূর্ব নাম কি হবে, 3টার পূর্ব নাম কি হবে তোমরা আমাকে বলো, 3টার পূর্ব নাম কি হবে? অনেকেই পেইড ব্যাচ সম্পর্কে জানতে চাচ্ছ। সো তোমাদের এরকম কিছু ক্লাস ফ্রি আমি দিব, এটা আমার ইউটিউবেও দিব, যাতে করে তোমরা আগে থেকে আগায় থাকতে পারো। এই 3টা উত্তর করো। বরিশালের পূর্ব নাম কি ছিল, সিলেটের অপর নাম কি, কুমিল্লার পূর্ব নাম কি? 3টা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন। 3টা উত্তর করে দাও, দেখি কে উত্তর করতে পারো সবার আগে, দেখি কে উত্তর করতে পারো সবার আগে, সবার আগে, সবার আগে কার কার উত্তরটা আমরা দেখবো, আমরা সেটাই দেখবো।
বরিশালের পূর্ব নাম কি ছিল? তোমরা উত্তর করো, তার পাশাপাশি আমি তোমাদের বলে দেই। বরিশালের পূর্ব নাম ছিল কি বলতো? বলতো। বরিশালের বাকরগঞ্জ। ক হবে উত্তর। বা সবচেয়ে বেশি আসতে পারে চন্দ্রদ্বীপ, এটা পরীক্ষা আসবে বেশি। চন্দ্রদ্বীপটা বেশি আসবে, বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ, বেশি আসবে। বা যদি বলে বাকলা, এগুলো আসবে। ঠিক আছে। সিলেটের অপর নাম, সিলেটের অপর নাম হচ্ছে জালালাবাদ। আর যদি বলে পূর্ব নাম, পূর্ব নাম যদি বলে তাহলে হবে শ্রীহট্ট। অপর নাম জালালাবাদ বা পূর্ব নাম জালালাবাদ, আর পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট। কুমিল্লার পূর্ব নাম কি ছিল? কুমিল্লা জেলা পূর্বে ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ, এটির নাম ছিল ত্রিপুরা। এটির নাম ছিল ত্রিপুরা। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি, তোমাদের কমেন্টগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। মোটামুটি আলহামদুলিল্লাহ তোমাদের উত্তরগুলো সঠিক। এখন তোমরা অনেকেই কোর্স সম্পর্কে জানতে চাও, যারা এইচএসসি 25 না এইচএসসি 26 আছো 27 আছো। আমি একটা কথাই বলি ভাই, বিশ্বাস করো যারা ভর্তি হয়েছে ওরা অনেকটা আগায় থাকতেছে। আমি একবার তোমাদের 2-3 মাসে শেষ করে দিব, 2-3 মাসে পুরো জিকেটা শেষ করে দিব। তুমি দেখো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও জিকেতে 30 মার্ক, সবগুলো বিশ্ববিদ্যালয়ে জিকেতে সবচেয়ে বেশি মার্ক থাকে। তাই আমি প্রত্যেক বছর প্রি অ্যাডমিশন ম্যাজিক কমন কোর্স খুলি, যেখান থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কমন থাকে। কমন থাকে, আমার শিক্ষার্থীরা চান্স পায়, ভালো ভালো পজিশন করে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় পজিশন করেছে, রাজশাহীতে, চট্টগ্রামে, জাহাঙ্গীরনগরে, জগন্নাথে, সব জায়গায় টপ 100-এ আছে, টপ 500-তে আছে, 300-তে আছে, টপ 1000-এ আছে, শত শত শিক্ষার্থী। আবার বিশ্ববিদ্যালয় ভিত্তিক কমনও পড়ে, আমার পেজে গেলে দেখতে পাবা। সো আমাদের এই যে প্রি অ্যাডমিশন ম্যাজিক কোর্স, এটা কাদের জন্য? তোমরা যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচ আছো, এইচএসসি 26+27 ব্যাচ বিশেষ করে, তোমরা কলেজে থাকতে আগামী 2 মাসে বা 3 মাসে জিকের বেসিক অনেক কিছু তোমাদেরকে কভার করে দিব। অলরেডি একটা লেকচার আমরা শুরু করে দিছি। এখন যদি দেরি করে ভর্তি হও, তোমার দুইটা সমস্যা হবে। এক নাম্বার সমস্যা, তুমি ডিসকাউন্ট পাবা না। 2 নাম্বার সমস্যা, তুমি পিছায় যাবা, লাইভ ক্লাসগুলো মিস করবা। আর তুমি কি জানো প্রত্যেকটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে হয়, লাইভে হয়, আমি নেই। লাইভে হওয়ার পর প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকে, প্রত্যেকটা স্লাইড থাকবে রেকর্ড, এক্সাম সুন্দর করে সাজানো। তুমি কলেজের কারণে ক্লাস মিস করছো, তুমি যে কোনো সময় এগুলো রেকর্ডেড করতে পারবা। তার মানে তুমি কিন্তু লাইভ মিস করলে ক্লাস মিস হচ্ছে না, রেকর্ডেড করতে পারতেছো, ক্লাস তোমার কাছে থাকবে, যতবার খুশি করতে পারবা। সো এইচএসসি 26-27 প্লাস যারা এইচএসসি 25 আছো, এখানে সেকেন্ড টাইম দিবা, এবছর প্রত্যাশিত জায়গায় চান্স হয় নাই। বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যায় তোমরা জানো, রাজশাহী, ল, টার্গেট, জাহাঙ্গীরনগর, জগন্নাথ। 25 যারা সেকেন্ড টাইম দিবা, তোমাদের জন্য এই কোর্সটা, তোমার সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধে শেষ অবধি থাকবে। কি কি বিশ্ববিদ্যালয়ে তোমাদের টার্গেট, কার কোনটা আমাকে একটু জানাও। এই কোর্সে ভর্তি হলে একবার টাকা পে করলে, অন্যান্য জায়গায় তুমি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা টাকা নিবে, আবার তোমার রাজশাহী, চট্টগ্রামের জন্য আলাদা টাকা নিবে, গুচ্ছের জন্য, মেডিকেলের জন্য টাকা নিবে। এই কোর্সে ভর্তি হলে আল্লাহর দুনিয়ায় যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এখন ভর্তি হয়ে গেলে আগামী 1.5 বছর তুমি পড়তে পারবা, একবার টাকা, আর কোনো টাকা পে করতে হবে না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আমি দেখাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিইউপি, হাজী দানেশ, কুমিল্লা, খুলনা, সাস্ট, গুচ্ছ, মেডিকেল, মেডিকেল যাদের টার্গেট, নার্সিং যাদের টার্গেট, ডেন্টাল যাদের টার্গেট, ন্যাশনাল বা জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, আল্লাহর দুনিয়া যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো একটা কোর্সে কভার হয়ে যাবে। কিভাবে বুঝবো আমি সত্য নাকি মিথ্যা বলতেছি? কারণ এখন যারা এইচএসসি 25 আছে তাদের কিন্তু সামনে 7 কলেজের, সেন্ট্রালের, গুচ্ছের পরীক্ষা বাকি আছে, আমি কিন্তু তাদের জন্য ক্লাস দিয়ে যাচ্ছি, তারাও এখন ক্লাস পাচ্ছে। তার মানে তোমরাও 26 যারা এইচএসসির পর ভর্তি হবা ভাবতেছো, তখন কিন্তু কোর্সের প্রাইস বেড়ে যাবে। এখন যদি ভর্তি হও তুমি 1400 টাকায় ভর্তি হতে পারবা, ডিসকাউন্টে 1400 টাকা, যেটা কয়েকদিন পর হবে হচ্ছে 1800 টাকা, 1800 টাকা। এই কোর্সের মূল প্রাইস কিন্তু 2600, আমি ডিসকাউন্টে এখন 1400 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। ভর্তি হয়ে গেলে তোমার আর কোন টাকা পে করতে হবে না। তুমি এখন এইচএসসি দিবা, এইচএসসির পরে, এইচএসসি আছে তোমার ধরো আরো 3-4 মাস আমি ধরলাম, এইচএসসির পর পুরো অ্যাডমিশনটা চলবে তোমার 6 মাস, অন্তত এই 9-10 মাস, মানে 1 বছর তুমি পড়তে পারবা এই 1400 টাকা দিয়ে, আর কোন টাকা পে করতে হবে না। কিন্তু পরবর্তীতে ভর্তি হলে কিন্তু টাকা লাগতে পারে। সো প্রথম 100 জন মাত্র 1400 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। আর আমার কোর্স থেকে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার যদি কনফিডেন্স থাকে, ওইভাবে প্রিপারেশন স্বপ্ন থাকে, ঢাকাতে, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রামে এবং জগন্নাথে বা মেডিকেলে তুমি যদি প্রথম হইতে পারো, প্রথম স্থান অধিকার করতে পারো, তাহলে তুমি ল্যাপটপ পুরস্কার পাবা, ইনশাল্লাহ ল্যাপটপ পুরস্কার পাবা।
সেকেন্ড হইলা, থার্ড হইলা আমি স্মার্টফোন গিফট করব। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রথম হইতে পারলে মূল ইউনিটগুলোতে আমি তোমাদেরকে কি করব, গিফট করব, বড় বড় গিফট করব ইনশাল্লাহ। এই কোর্সে ভর্তি হলে তোমার কোনো টেনশন নাই, বাংলাদেশ জিকে, আন্তর্জাতিক জিকে, সাম্প্রতিক জিকে ফুল কভার হয়ে যাবে। আবার তুমি প্রত্যেক ক্লাসের পর এক্সাম পাবা। অন্যান্য জায়গায় দেখবে এক্সাম ব্যাচের জন্য 300 থেকে 400 টাকা নেয়। কত? 300 থেকে 400 টাকা নিবে। আমি তোমাদের আর কোনো টাকা নিব না। এই প্রত্যেক ক্লাস মানে একটা করে পরীক্ষা হবে, ক্লাস দিবা, ওই ক্লাসের উপর একটা এক্সাম দিয়ে তুমি দেখবা যে ওই কেমন হয়। এখন দুইটা বিষয় তোমাদেরকে দেখাই, যে তোমাদের দুইটা বিষয় দেখাই দেই যে এক্সামগুলো কেমন হয় আর আমার এখান থেকে কমন পড়ে কিনা। তুমি ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তুমি নাবিল জিকে পেজে চলে যাবা। নাবিল জিকে পেজে যাওয়ার পর ফিচার নামের এই অপশনটা পাবা, এই অপশনে যাবা, গিয়ে দেখবা আমার এখান থেকে কি পরিমাণে কমন পড়ে, কি পরিমাণে কমন ছিল, কবে কোন সালে কমন ছিল, কারা কারা চান্স পেয়েছে, তাদের পজিশন কি, তুমি এখান থেকে জেনে নিবা। আমার এই নাবিল জিকে পেজে যাবা, ফেসবুকে গিয়ে নাবিল জিকে পেজে যাবা, ফলো দিয়ে দিও, সবাই একটু ফলো দিয়ে দিয়ে তুমি এখানে এই ভিডিওগুলো দেখবা। আর দ্বিতীয়ত যেটা বললাম যে আমার এই কোর্সের প্রত্যেক ক্লাসের পর এক্সাম আছে কিনা প্রমাণ দিয়ে দিব হাতে হাতে, এক্সাম আছে কিনা, এক্সাম আছে কিনা আমি দেখাই দিই প্রত্যেকটা ক্লাস মানে একটা করে এক্সাম। তোমার আর কোনো এক্সাম ব্যাচ কিনতে হবে না টাকা পে করে। ধরো এই একটা লেকচার বাংলাদেশের সম্পদ, এটার উপর এক্সাম আছে, প্রত্যেকটা লেকচারের উপর এক্সাম আছে। এই এক্সামের এই লিঙ্কে ক্লিক করলে তুমি সুন্দর, কত সুন্দর এখন থেকে এক্সাম দিতে পারবা। এক্সাম দিয়ে দিয়ে নিজেকে আগায় রাখবা। কলেজে থাকতে তুমি যদি এক ধাপ আগায় থাকো, বিশ্ববিদ্যালয় তুমি শুধু চান্স না টপ পজিশন করতে পারবা। 27 ব্যাচ বা 28 ব্যাচ অনেকে এখানে থাকতে পারো, নতুন কলেজে ভর্তি হচ্ছ, ঠিক আছে? তোমরা এখন থেকে যদি এই কোর্সটা করে ফেলো, 3 মাসের জিকেটা শেষ করে ফেলো, তুমি তোমার কলেজে এতটা সাহসী থাকবা, তোমার পার্টি থাকবে অন্যরকম। সো এইচএসসির পাশাপাশি, এইচএসসি আগে, তার পাশাপাশি সপ্তাহে 2টা করে ক্লাস, তোমার কোনো প্রেশার হবে না, তাও রেকর্ডেড থাকতেছে। তুমি দেখো প্রত্যেক ক্লাসের পর স্টার্টে ক্লিক করবা, তোমার নাম ডিটেলস দিবা, ডিটেলস দেওয়ার পর স্টার্ট ক্লিক করলে নাম নাম্বার দিয়ে স্টার্ট করলে তুমি দেখবা টাইম উঠবে। পরীক্ষায় যেমন টাইম দিয়ে পরীক্ষা হয়, এক্সামের সিস্টেমটা একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইম ছাড়া তুমি বুঝতে পারবা তোমার পরীক্ষা কেমন হচ্ছে। সো একটা টাইম দিয়ে পরীক্ষা হবে, দেখো 93 মার্কের এক্সাম এভাবে আসবে, তুমি অপশন দাগায় দাগায় এক্সাম দিবা, অপশন দাগায় দাগায় নিজের মতো করে এক্সাম দিয়ে সাবমিট করে দেখতে পারবা কত পাইলা, কয়টা ভুল, ভুল হইলে ওটা সঠিক উত্তর কি। সো এই এক্সামটা তোমরা ফ্রি পেয়ে যাচ্ছ যদি এখন ভর্তি হয়ে যাও। আবার তুমি যদি মনে করো ভাইয়া এই কোর্সে ভর্তি হলে সকল টপিক পড়ানোর পর আমি 10টা মডেল টেস্ট দিব, যাতে করে তোমার আর কোনো টেনশন না হয়। এই 10টা মডেল টেস্টের জন্য অনেকে ব্যাচ খুলে। সো আরো যা যা আছে হাবিজাবি সব কিছু পাবা ইনশাল্লাহ তুমি যদি এখন ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য আমার এই নাবিলস জিকে ফেসবুক পেজের মেসেজে নক দিবা, অন্য কোথাও না, কল না, শুধু নাবিলস জিকের মেসেজে নক দিয়ে বলবা ভাইয়া আমি প্রি অ্যাডমিশন ম্যাজিক কোর্সে ভর্তি হতে চাই, আমি এইচএসসি 26 ব্যাচ, আমি 27 ব্যাচ, 28 ব্যাচ, আমার টার্গেট ঢাবি মেডিকেল, এগুলো জানাবা। অথবা জানাবা ভাইয়া আমি 25 ব্যাচ, আমি সেকেন্ড টাইম দিব, সেকেন্ড টাইমের জন্য এই কোর্সটাই তোমার সেকেন্ড টাইম সকল বিশ্ববিদ্যালয়ে কাভার হবে, সেকেন্ড টাইম শেষ অবধি থাকবে। একবার ভর্তি হলে তুমি 1400 টাকায় তুমি কত বছর পড়তে পারবা? 1 বছর মতো পড়তে পারবা। মাসে মাত্র 100 টাকার মতো করে খরচ পড়ে। আর 100 জন প্রথম ভর্তি হতে পারবা, পরে কিন্তু ডিসকাউন্ট পাবা না। আমি বলবো আজকে নক দিয়ে ফেলো নাবিল জিকে পেজে, আজকে নক দিয়ে ফেলো আমাদের নাবিল জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলো, একজন মিস করো না, একজনও মিস করো না। এইবার তোমাদের যে টপিকটা আমি একটু ধরবো, এটা হচ্ছে বাংলাদেশের দর্শনীয় স্থান। এখান থেকে এমন কোনো জায়গা নাই যে প্রশ্ন হয় না। আমার কথা ক্লিয়ার? তোমরা আমার কথা বুঝতে পারছো আশা করি আমি কি বুঝাইছি। এখানে অলরেডি কারা কারা ভর্তি আছো, অলরেডি কারা কারা আমার কোর্সে আছে, তুমি কমেন্টগুলো দেখলেই বুঝবা, কমেন্টগুলো দেখলেই বুঝবা যে আমার কোর্সে কারা কারা আছে, ওরা ক্লাস করতেছে। ওদের নেক্সট সপ্তাহে আমি ক্লাস নেবো এবং আরো ক্লাসের সংখ্যা বাড়াবো ইনশাল্লাহ, খুব বুঝে বুঝে ডিটেলে বুঝাবো। ওকে, যারা টপ করতে চাও 27 ব্যাচ 26 ব্যাচ এখন থেকে পড়তে হবে। তোমার বন্ধু এখন থেকে পড়তেছে, অলরেডি আমার কোর্সে আছে, তো ও তো আগায় যাচ্ছে। ও আগায় যাওয়া মানে তুমি দাঁড়ায় থাকলে তুমি অটোমেটিক পিছিয়ে গেছো, ও আগায় গেলে পিছাইতে হবে না, তুমি পিছিয়ে যাবে অলরেডি। সো এখন সবাই আগে থেকে প্রিপারেশন নেয়, এটা এই জন্য কিন্তু আমাদের প্রি এডমিশন এই ম্যাজিক কমন কোর্সগুলো থাকে। আমরা একবার শেষ করে ফেলবো, অ্যাডমিশন টাইমে আরেকবার পড়বো। তোমার যে কলেজের বন্ধুরা আছে তারা দেখবে কলেজে আইসা মানে এডমিশন টাইমে আইসা শুধু নতুন করে পড়বে, আর তুমি শুধু এডমিশন টাইমে আইসা শুধু রিভিশন দিবা, তোমার আগেই সব পড়া শেষ। সো এটাই করতে হবে ইনশাল্লাহ। অর্ণব মল্লিক আমাদের কোর্সে আছে, হাবিবা আছে, হাত তুলতেছে সবাই আমি দেখতেছি। সো ওরা কিন্তু আমার পেট বেঁচে শিক্ষার্থী, ওদের কাছে জিজ্ঞেস করে নিও যে ক্লাস কেমন লাগে। এবার দেখো লালবাগ কেল্লা, বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক স্থান কিন্তু এই লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার পূর্ব নাম ছিল আওরঙ্গবাদ দুর্গ, এটা পরীক্ষায় আসে। লালবাগ কেল্লার পূর্ব নাম কি ছিল? আওরঙ্গবাদ দুর্গ। কিভাবে? কারণ তখন মুঘল সম্রাট ছিলেন আওরঙ্গজেব। কি ছিলেন? আওরঙ্গজেব। আওরঙ্গজেব। তো এই আওরঙ্গজেব ছিল তখন মুঘল সম্রাট। আওরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর, মাথায় রাখবা, কাকে জিন্দা পীর বলা হয়?
কাকে জিন্দা পীর বলা হয়? এই আওরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর। এই আওরঙ্গজেবের মামা কি? আওরঙ্গজেবের মামার নাম ছিল এই শায়েস্তা খাঁ। আওরঙ্গজেবের মামার নাম ছিল কি? শায়েস্তা খাঁ। তো আওরঙ্গজেবের একজন সুবাদার ছিল, তিনি তার মামাকে আমাদের এই বাংলায় দায়িত্ব দিছে যে মামা একটা কাজ করেন, আপনি এই বাংলার শাসনভারটা আপনাকে দিলাম। তো এই বাংলাকে তখন কিন্তু এই সুবা বা সুবে প্রদেশে, বিভিন্ন প্রদেশে ভাগ করা হতো শাসনের সুবিধার্থে মুঘল আমলে। তো এই শায়েস্তা খাঁ, শায়েস্তা খাঁর আমলেই কিন্তু এই লালবাগ কেল্লা নির্মাণ হয়েছিল। তবে মাথায় রাখতে হবে, লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেছিলেন শাহজাদা আজম শাহ। এই মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ কিন্তু নির্মাণ কাজ শুরু করছে, কিন্তু এই নির্মাণ কাজ সম্পন্ন করছে যদি বলে বা নির্মাণ করেছেন তখন কিন্তু হবে শায়েস্তা খাঁ। তো প্রশ্ন বুঝে উত্তর করতে হবে, প্রশ্ন না বুঝে উত্তর করলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। লালবাগ কেল্লা তোমরা অনেকেই গেছো, আমি একটু দেখাই ছবিতে, ছবি দেখলে বুঝবা এই সেই লালবাগ কেল্লা। অনেকেই গেছো, ঘুরতে গেছো, কেউ গেছো কিনা? কেউ কি গেছো কিনা দাও তো, দেখো কেউ গেছো কিনা। এই সেই লালবাগ কেল্লা, এই সেই লালবাগ কেল্লা দেখতেই পাচ্ছ। তো এই লালবাগ কেল্লাটা কিন্তু নির্মাণ করেছে, নির্মাণ কাজ শুরু করছে আজম শাহ আর শেষ করছে শায়েস্তা খাঁ। ঠিক আছে। লালবাগ কেল্লার মধ্যে আছে পরী বিবির মাজার। এই পরী বিবি কে? এই পরী বিবি হচ্ছে এই শায়েস্তা খাঁয়ের মেয়ে, শায়েস্তা খানের মেয়ে। পরী বিবি শায়েস্তা খানের মেয়ে, যার অরিজিনাল নাম হচ্ছে ইরানি দুখত। ইরানি দুখত মাথায় রাখবা। পরী বিবির আসল নাম কি? ইরানি দুখত। পরী বিবির আসল নাম কি? ইরানি দুখত মাথায় রাখবা। এই পরী বিবি হচ্ছে শায়েস্তা খানের মেয়ে। পরী বিবির মাজার আছে কোথায়? এই লালবাগ কেল্লায়। মাথায় রাখবা। এই শায়েস্তা খাঁর আমলে একটা বিষয় খুবই মজার, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকায় 8 মণ চাল, টাকায় বা 1 টাকা একই কথা। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত কার আমলে? কার আমলে? এই শায়েস্তা খাঁর আমলে। এটা কিভাবে মনে রাখবা? শায়েস্তা সস্তা, সস্তায় চাল পাওয়া যেত। শায়েস্তা থেকে মনে রাখবা সস্তা, শায়েস্তা থেকে মনে রাখবা সস্তা। তো এই শায়েস্তা খাঁর আমলেই, শায়েস্তা খাঁর আমলেই কিন্তু সস্তায় চাল পাওয়া যেত। 1 টাকা 8 মণ, আহারে বুঝছো না? 1 টাকা 8 মণ। আবার আবার শায়েস্তা খাঁ আরেকটা যে টেকনিকে তোমাদের পড়াই দিই, আমি অনেক জিকে টেকনিক দিয়ে পড়াবো। শায়েস্তা খাঁ শায়েস্তা করছে কাদের? চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম থেকে পর্তুগিজ, পর্তুগিজ, পর্তুগিজ জলদস্যুদের বিতাড়িত করছে বা শায়েস্তা করছে। জলদস্যু, পর্তুগিজ থেকে জলদস্যুদেরকে তাড়াইছে বা বিতাড়িত করছে শায়েস্তা খাঁ। কিভাবে মনে রাখবা? কাউকে শায়েস্তা করা মানে কি? কাউকে শায়েস্তা করা মানে হচ্ছে তাকে সাইজ করা, তাকে শাসন করা, তাকে বিচার করা। সো এই শায়েস্তা খাঁ শায়েস্তা করছে কাদের? পর্তুগিজ বা পর্তুগালের যারা জলদস্যু ছিল চট্টগ্রামে, তাদেরকে সেখান থেকে বিতাড়িত করছে। সো শায়েস্তা দিয়ে আমরা এই দুইটা বিষয় একটু মনে রাখবো, ঠিক আছে? শায়েস্তা দিয়ে আমরা এই দুইটা বিষয় একটু মনে রাখার চেষ্টা করব। এই সেই তোমার হচ্ছে লালবাগ কেল্লা। আর এই পরী বিবির মাজারের যদি কথা বলি, এইটাই সেই পরী বিবির মাজার, পরী বিবির মাজার। আর এই লালবাগ কেল্লায় গুরুত্বপূর্ণ একটা মসজিদ আছে, এইটা হচ্ছে লালবাগ কেল্লায় একটা গুরুত্বপূর্ণ মসজিদ, এটা হচ্ছে একটা মসজিদ। এই মসজিদের নাম মাথায় রাখবা। লালবাগ কেল্লার মধ্যে মাঝখানে একটা মসজিদও রয়েছে, যদি আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে কি? শাহী মসজিদ, লালবাগ শাহী মসজিদ। হ্যাঁ, তোমার হচ্ছে এই যে লালবাগ দুর্গ শাহী মসজিদ বা লালবাগ শাহী মসজিদের অবস্থান কিন্তু এই লালবাগ কেল্লার মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে পশ্চিম দিকে লালবাগ কেল্লার মধ্যে। পরবর্তীতে আমরা ময়নামতি সম্পর্কে একটু শিখবো, ময়নামতি সম্পর্কে একটু জানবো। নতুন একটা বিষয় হচ্ছে ময়নামতি, নতুন একটা বিষয় হচ্ছে এই ময়নামতি, ঠিক আছে? ভাই আপনার চুল কই? এই যে আমার চুল ছোট, ঠিক আছে? এই কয়েকদিন পরে এগুলো বড় হয়ে যাবে। চুল ছোট ছোট রাখছি, গরম লাগে আসলে বুঝতে হবে। চুল ছোট রাখছি, কয়েকদিন পর বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ? না দেখতে পেলে আবার দেখাই দিই। এই যে চুল, ভাইয়ের চুল আছে, চুলগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ? চুলগুলো কয়েকদিন পর বড় হয়ে যাবে, নো টেনশন। ওকে, ওকে, তোমরাও জিকে শিখতে শিখতে আর একটু ভালো করো জীবনে। আমার চুলও আস্তে আস্তে সময়ের সাথে সাথে তোমাদের মতো করে এরকম বড় হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো ময়নামতি, ময়নামতি কোথায় অবস্থিত? কুমিল্লা, কুমিল্লা। ময়নামতি এই স্থানটি হচ্ছে কুমিল্লায় অবস্থিত। কুমিল্লা কাদের বাসা আছে? এই ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি, মাথায় রাখবা। ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি। সেখানে দেব বংশের শাসনের কথা জানা যায়, দেব বংশের শাসনের কথা জানা যায়, ঠিক আছে? দেব বংশের শাসনের কথা জানা যায়। এই হচ্ছে ময়নামতি। পরীক্ষা আসবে ময়নামতির পূর্ব নাম ছিল কি? রোহিতগিরি। ময়নামতির পূর্ব নাম ছিল কি? রোহিতগিরি। কোন বংশের? দেব বংশের শাসনের কথা জানা যায়, দেব বংশের। সেখানে আছে শালবন বিহার, শালবন বিহার, শালবন বিহার খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। পরীক্ষা আসে শালবন বিহার, শালবন বিহার এটি কোথায় অবস্থিত?
পরীক্ষা আসে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে এইটা একটু তোমরা জানবা। বা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই মহাস্থান গড়, প্রশ্ন কমন এখান থেকে 1 মার্ক। তোমার অ্যাডমিশনে 1 মার্ক কমন, 1 মার্ক শিওর কমন থাকবে, 1 মার্ক কমন থাকবে ধরেই নাও এই মহাস্থান গড় থেকে। এই মহাস্থান গড় থেকে 1 মার্ক 100% শিওর কমন থাকবে। এই মহাস্থান গড়, বগুড়ার মহাস্থান গড়, বগুড়ার এই মহাস্থান গড়, দেখো বগুড়ার এই মহাস্থান গড় খুব ইম্পর্টেন্ট। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত। কোন নদীর তীরে? করতোয়া নদীর তীরে। আমি স্টার মার্ক যেগুলোকে করবো সেগুলো ধরো কমন। এই মহাস্থানগড় যেটা, সেটা হচ্ছে পৃথিবীর সরি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। এই পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। আর এই পুন্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়। তার মানে মহাস্থানগড়ের পূর্ব নাম ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। তাহলে এইটাই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থান। এই মহাস্থানগড়টা সবচেয়ে প্রাচীন একটি স্থান, তো মাথায় রাখতে হবে। তো এখানে আছে বিখ্যাত কয়েকটা জায়গা মাথায় রাখতে হবে। শাহ সুলতান বলখির মাজার কিন্তু সেখানে আছে। হ্যাঁ, শাহ সুলতান বলখির মাজার আছে, এটা মাথায় রাখতে হবে। শাহ সুলতান, বেহুলার বাসরঘর, বৈরাগীর ভিটা, শিলাদেবীর ঘাট, পরশুরামের প্রাসাদ, ব্রাহ্মী লিপি, এটাও কিন্তু এই বগুড়ার মহাস্থানগড়ে করতোয়া নদীর তীরে অবস্থিত কিন্তু এই বগুড়ার মহাস্থানগড়। মাথায় রাখতে হবে বগুড়ার এই মহাস্থানগড়। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা এক একটা বিষয়। তোমরা একটু জুম করে দেখলে ছবিটা দেখতে পাবা। ছবি দেখে আমরা যদি ম্যাপ দেখে যে কোনো জিনিস বুঝে বুঝে পড়ি, আমাদের কিন্তু ভুলার আর কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। এগুলা হবে। এবার নতুন যে টপিকটা আছে সেখানে আমরা আর যাবো না আজকে, যেহেতু আজকে অনেকটা সময় আমরা ক্লাস করিয়েছি। আমরা নতুন টপিকে, নতুন যে আরো নেক্সট আমাদের প্রি অ্যাডমিশন ফ্রি ক্লাসে আমরা 3টা আরো টপিকে ক্লাস করাবো। বাট বিফোর দ্যাট আমি তোমাদেরকে বলতে চাই, এগুলো জাস্ট একটা টপিকের, শুধু তোমাদের দেখাইলাম যে কিভাবে এন্ট্রি লেভেলের তোমাদের ফাউন্ডেশনটা জাস্ট ক্লিয়ার করা, কোন কোন টপিকগুলো আছে, কিভাবে প্রশ্ন হয়, কিভাবে টপিকগুলো আছে জাস্ট জানান দেওয়া। তোমরা যদি মনে করো একদম ফুল ফ্লেজে শিখতে চাও, আমি বলবো একজনও মিস করো না এই প্রি অ্যাডমিশন, এই কোর্সটা একজনও মিস করো না। ডিসকাউন্ট থাকতে থাকতে আমাদের এই সপ্তাহে কিন্তু 100 জন স্টুডেন্ট হয়ে যাবে। এরপরে ভর্তি হলে তোমাকে কিন্তু 300-400 টাকা বেশি লাগবে। আবার মজার ব্যাপার, তোমরা যদি 2-3 জন ফ্রেন্ড একসাথে ভর্তি হও এই কোর্সে, ধরো তুমি তোমার কলেজের বন্ধুকে জানাইলা, ক্লোজ ফ্রেন্ডকে বা বেস্ট ফ্রেন্ডকে জানাইলা, ঠিক আছে, যে আমি ভর্তি হবো ভাইয়ের এই কোর্সে, অলরেডি অনেকে ভর্তি আছে, এখান থেকে অনেক কমন পড়তেছে, তুইও যদি ভর্তি হোস তাহলে কিছু ডিসকাউন্ট পাবো। 2জন যদি ভর্তি হও, 2জন ভর্তি হলে তোমরা আরো 200 টাকা করে ডিসকাউন্ট পাবা, আরো 200 টাকা ডিসকাউন্ট পাবা। যদি 2জন 3জন 4জন 5জন একসাথে ভর্তি হও, বিশাল ডিসকাউন্ট থাকবে। সো কি কি থাকতেছে আমি সব বলে দিছি, তোমরা জাস্ট নাবিলস জিকে পেজে নক দাও, নাবিলস জিকে পেজে নক দিয়া শুধু পেজের ইনবক্সে নক দিবা, অন্য কোথাও না, যে ভাই আমি এই কোর্সে ভর্তি হতে চাই, এই কোর্সে ভর্তি হতে চাই। আর তোমরা অবশ্যই 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 এই কোর্সে ভর্তি হওয়ার জন্য নক দিয়ে ফেলো। আর তোমরা যদি মনে করো ভাইয়া আপনার আগের যত ফ্রি ক্লাস আমরা দেখতে চাই যে কোথায় আছে, তাহলে তোমরা চলে যাবা ইউটিউবে। ইউটিউবে গেলে এই যে ইউটিউব থেকে যারা দেখছো বা ফেসবুক থেকে যারাই দেখছো, তোমরা ইউটিউবে যাবা, নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেল, এই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা। এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অলরেডি 460টার মতো, 400-র উপরে জিকের ভিডিও আছে, লাইভ ক্লাস, টেকনিক, সাম্প্রতিক ক্লাস, মজার ভিডিও। জিকের ক্ষেত্রে তোমরা এই ভিডিওস অপশনে গিয়া এগুলো দেখা শুরু করে দিবা। এগুলো দেখা শুরু করলে তোমরা কি করবা, অনেকটা আগায় থাকবা, ফ্রিতে জিকের প্রিপারেশন হয়ে যাবে, চাকরি, অ্যাডমিশন সবার জন্য এই ক্লাস। সো নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে থাকলে অবশ্যই, তোমরা যদি ফেসবুকে থেকে থাকো, তোমরা অবশ্যই এই নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ, এটা ফলো করে দিও এবং এই ইনবক্সে এসে নক দিও মেসেজে। এটা ফলো করে দিলে তোমরা কিন্তু এখানে ক্লাস করতে পারবা, এখানে ক্লাস করতে পারবা, সব কিছু জানতে পারবা। সবার আগে এই কুইজগুলো কিন্তু এখানেই হয়, কুইজগুলো এখানে হয়, এই যে লাইভ ক্লাসটা কিন্তু এখানেই হচ্ছে, লাইভ ক্লাস কুইজ কিন্তু এখানেই হয়। সো এই পেজটা তোমরা ফলো দিয়ে দাও। আর যদি মনে করো ফেসবুকে, ফেসবুকে তোমরা ফ্রিতে জিকে ক্লাসের নোট পেতে চাও বা আমার ক্লাসের এক্সাম, ফ্রি এক্সাম কোথায় হয়, তাহলে এই যে আমার গ্রুপটা আছে নাবিলস জিকে ফ্রি লাইভ ক্লাস গ্রুপ, এটা স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট নাও, 3-2-1, ফেসবুকে গিয়ে এই নামটা সার্চ করে এই গ্রুপটাতে তোমরা কানেক্ট হয়ে যাবা, যাতে করে যত ক্লাস আছে তোমরা এখান থেকে করতে পারো, এখান থেকে করতে পারো। সো আজকে এই পর্যন্তই, তোমাদের বলবো যে ভর্তি হয়ে যাও, কারণ আমার এখানে যারা ভর্তি হচ্ছে ওরা কিন্তু প্রত্যেকে তোমার এখন থেকে আগায় থাকবে। আবার মজার ব্যাপার, যদি এই কোর্সটা থাকতো 3 মাস 2 মাস, এরপরে আবার নতুন করে ভর্তি হওয়া লাগতো, তাহলে একটা কথা, কিন্তু এটাতে ভর্তি হলেই আগামী 1 বছরের উপরে তোমরা পড়তে পারবা, যেমনটা তোমাদের বড় ভাইয়া আপুরা পড়তে পারতেছে। সো 1 বছর উপরে পড়তে পারবা, সকল বিশ্ববিদ্যালয়ে কভার হবে, যত জিকের টাইপ আছে এক্সাম মডেল টেস্ট সহ। আর এখন তো 100 জনের জন্য ডিসকাউন্ট থাকতেছে, এই সপ্তাহের পরে ডিসকাউন্ট পাবা না। সো তোমরা দ্রুত এই পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও, আমি তোমাদের প্রিপারেশন নিয়ে আগায় রাখবো। সো এইচএসসি 26 ব্যাচ, 27 ব্যাচ, তোমরা প্রত্যেকে ইনবক্সে নক দিয়ে আজকেই ভর্তি হয়ে যাও, একদম মিস করো না।
পেজে নক দিয়ে ফেলো। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্য দোয়া করো, আমার জন্য অনেক দোয়া করো। আর অনেকে মনে করেন যে আপনারা চাকরির জন্য প্রিপারেশন নেবেন, আপনাদের জন্য জিকে কোর্স আছে। চাকরির জন্য প্রিপারেশনের জন্য আপনাদের জন্য জিকে কোর্স আছে। সো সেটাতেও আপনারা চাইলে ভর্তি হতে পারেন। আমাদের পেজে নক দিয়ে ফেলবেন। আপনাদের জব জিকের জন্য আমাদের কিন্তু কোর্স আছে। এটা হচ্ছে জব জিকের আমাদের কোর্স। এটা কিন্তু আমাদের জব জিকের কোর্স। সো চাইলে আপনারা জব জিকের জন্য ভর্তি হতে পারেন। সেটার জন্য পেজে নক দিয়ে ফেলতে হবে। 11 থেকে 20তম গ্রেড, বিসিএস প্রিলি, নিবন্ধন, সামনে নিবন্ধন কিন্তু আপনাদের সেই জব জিকেটাও কিন্তু আপনাদের কভার হয়ে যাবে। 3 মাসে পুরো জিকে আমরা তামাতামা করে ফেলবো। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, একটা লেকচার ডান। সব ক্লাস রেকর্ডেড পাবেন, সমস্যা নাই। এখন এক্সাম হবে, সমস্যা নাই। তো আপনারা পেজে নক দিয়ে ফেলেন যারা জব জিকের জন্য কোর্স করতে চাচ্ছেন। ইনশাল্লাহ জব জিকের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আমরা ক্লিয়ার করে ফেলবো। সো জাস্ট পেজে নক দিয়ে ফেলেন সবাই। আর বিশেষ করে অ্যাডমিশন জিকেটা তোমরা মিস করো না, একজন মিস করো না। কারণ এখন যদি মিস করো, কয়েকটা লাইভ ক্লাসের পর তোমার বোরিং লাগবে। তুমি প্রথম থেকে লাইভ করো, প্রথম থেকে এগিয়ে থাকো। ইনশাল্লাহ তুমি বিশ্ববিদ্যালয় শুধু চান্স না, টপ পজিশন করে ল বা পাবলিক এড, আইআর, ইকোনমিক্স, ইংলিশ, সমাজবিজ্ঞান, এই ভালো ভালো সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবা। ঠিক আছে, তোমার স্বপ্ন যেইটাই হোক ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো। আর তোমরা যারা এখন এতক্ষণ ছিলে, অনেক অনেক কৃতজ্ঞতা। আশা করি তোমরা এগিয়ে থাকবে বিশ্ববিদ্যালয়ের জন্য। আর হচ্ছে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আর হচ্ছে এই তো, আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি ক্লাসটা। নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। যারা ভর্তি হবা অবশ্যই তোমরা নাবিল জিকে পেজের ইনবক্সে এখনই নক দিয়ে ফেলো, এখনই নক দিয়ে ফেলো, একজনও মিস করো না।